হাই, গুড ইভিনিং সবাইকে। সবাই আমাকে শুনতে পারলে একটা টাইপ করুন চ্যাট বক্সে প্লিজ। আপনারা যদি আমায় শুনতে পাচ্ছেন তো প্লিজ একটা টাইপ করুন চ্যাট বক্সে। ইয়া, ওকে। সো একটু জানাবেন আপনার নামটা কি আর কোথা থেকে জয়েন করছেন আপনারা। পশ্চিমবঙ্গের কোথা থেকে বা পশ্চিমবঙ্গের বাইরে কোথা থেকে বা ভারতবর্ষের বাইরে কোথা থেকে, কি নাম আপনার আর কোথা থেকে আপনি জয়েন করছেন একটু জানাবেন চ্যাট বক্সে। রানা কোথা থেকে জয়েন করছেন, রাজেশ মালি কোথা থেকে জয়েন করছেন, প্রীতম সাহা কোথা থেকে জয়েন করছেন, শম্পা কলকাতা থেকে, প্রীতম সাহা হুগলি, রিয়েলমি C11 খেজুরি, রাইট। আহ গঙ্গাসাগর, ওকে। এক সেকেন্ড, রাজেশ মালিক, গঙ্গাসাগর, মধুসূদন দে কোথা থেকে জয়েন করছেন, আরিয়ান আমতলা থেকে, পরেশনাথ সালুই রামপুরহাট, রিম্পুরাজ আসাম থেকে, দিলবার হোসেন ফ্রম ঝাড়খণ্ড, মধুসূদন দে কলকাতা, অরিমিতা দাস কৃষ্ণনগর, সোমনাথ ব্যানার্জি বাঁকুড়া থেকে, সন্দীপ মাইতি পাতুশপুর, সৌম্যজিৎ জানা পশ্চিম মেদিনীপুর, প্রবীর চাকদা থেকে, সুজয় ঘোষ জামালপুর, অর্জুন মান্ডি বাঁকুড়া, যুধাজিৎ যুধাজিৎ আমার ছেলের নাম হাওড়া থেকে, শ্যামল পাল গেদে থেকে, মোহাম্মদ সাদ্দাম সরকার মুর্শিদাবাদ থেকে, মৃণাল দাস দীঘা থেকে, সাগরদিঘি সরি, SK নজরুল ইসলাম বর্ধমান থেকে, হিমাংশু সুন্দরবন, অনির্বাণ পূজারা কলকাতা, যুধাজিৎ কুমার হাওড়া, রমেশ গেরা গুজরাট, রমেশ বেরা সরি, পূর্ব মেদিনীপুর থেকে সন্দীপ মাইতি। তো নানান প্রান্ত থেকে আপনারা জয়েন করছেন, সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম এই সেশনে। তো একটা প্রশ্ন করি আপনাদের, যে আমরা যদি একটা স্কেল ধরি 0 থেকে 10-এর মধ্যে, 0 মানে আপনার স্টক মার্কেটের সম্বন্ধে বিশেষ ধারণা নেই, আর 10 মানে খুব ভালো ধারণা আছে। তো আপনি নিজেকে কত স্কোর দেবেন একটু জানান চ্যাট বক্সে। যদি আমরা একটা স্কেল ধরি 0 থেকে 10-এর মধ্যে, 0 মানে আপনার স্টক মার্কেটের সম্বন্ধে বিশেষ ধারণা নেই, আর 10 মানে খুব ভালো ধারণা আছে, তো কত স্কোর আপনি দেবেন একটু চ্যাট বক্সে লিখুন প্লিজ। সো 600000250039000010000 2500010534। রাজেশ মালিক কিছু জানেন না, ওকে। রাইট, সো আই হোপ আপনারা মোটামুটি একটা ধারণা করে নিলেন যে আপনাদের কতখানি আন্ডারস্ট্যান্ডিং আছে স্টক মার্কেটের সম্বন্ধে। তো আমি একদম ক্লিয়ার করে দিতে চাই এই সেশনটা কাদের জন্য। এই সেশনটা হচ্ছে তাদের জন্য যারা একদম 0 থেকে স্টক মার্কেটকে জানতে আর শিখতে চাইছেন। আপনি যদি এমন একজন হন যিনি খুব ভালো আপনার স্টক মার্কেটের সম্বন্ধে ধারণা আছে, তাহলে এখানেই ড্রপ করে যান। কেননা যখন আপনার খুব ভালো ধারণা আছে এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনি যদি এমন একজন হন যে বাইরে প্রকাশ করেন অনেক কিছু জানেন, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করলে যদি সেই উত্তরটা আসে না, এই সাবজেক্টটা ভালো করে জানা বা শেখা ভালো করে হয়নি, আহ অনেক কিছু জানা শেখার বাকি আছে, তাহলে নিশ্চয়ই থাকবেন। রাইট। সো আই হোপ আমি ক্লিয়ার করে দিলাম যে এই সেশনটা কাদের জন্য। সেটা যদি ক্লিয়ার হলো আপনাদের, তো প্লিজ একটা টাইপ করুন চ্যাট বক্সে। এটা যদি ক্লিয়ার হলো আপনাদের যে এই সেশনটা কাদের জন্য, তো প্লিজ একটা টাইপ করুন চ্যাট বক্সে। ইয়া, রাইট। ওকে। সো আমি একটু আমার সম্বন্ধে প্রথমে জানিয়ে তারপর আমি মেন টপিক অফ ডিসকাশনে আসবো। তো আমার নাম হচ্ছে ডক্টর অরিন্দম চক্রবর্তী। আমি বেসিক্যালি মধ্য কলকাতা, বউবাজার, যারা কলকাতার মানুষ তারা জানবেন। বউবাজার বলে একটা জায়গা আছে মধ্য কলকাতায়, সেখানে আমার জন্মগ্রহণ, সেখানেই বড় হওয়া। সো বেসিক্যালি আমি একটা 16 বছর বয়স থেকে কাজ আর পড়াশোনা একসাথে করছি, প্রায় 16 বছর বয়স থেকে। তো প্রথমে একটা কোম্পানিতে কাজ করতাম, যেটা আমরা যে রাস্তায় যে ল্যাম্পপোস্ট দেখি সেই কোম্পানি সেই ল্যাম্পপোস্ট বানাতো। আর তারপর আমি জয়েন করি হচ্ছে গিয়ে আপনার সিএসসি অর্থাৎ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। তো যারা কলকাতার মানুষ তারা তো জানবেনই,
এই সেই কোম্পানি যারা বিদ্যুৎ উৎপাদন করে আর বন্টন করে। তো এই একটা ছোট কোম্পানি থেকে একটা বড় কোম্পানিতে কাজ করার সুবাদে বিজনেস সম্বন্ধে ধারণা হয়, আর সেই বিজনেস থেকে তারপর আমি স্টক মার্কেটের বিষয় জানতে পারি। তো আমার স্টক মার্কেটের হাতে খড়ি হচ্ছে 1998 সালে। একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে মিস্টার ধীরজ মহিন্দর। আহ, উনি একজন খুব প্রভাবশালী ব্যক্তিত্ব স্টক মার্কেটের কনটেক্সটে। উনি প্রথম ভারতবর্ষে মেটা স্টক বলে একটা সফটওয়্যার নিয়ে আসেন। আজকের দিনে তো অনেক সফটওয়্যার দেখা যায়, তখন কিন্তু সেটা ছিল না। তো তখনই এই সফটওয়্যারটার দাম প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা ছিল। আমি খুব সাধারণ ঘর থেকে বিলং করি, তো আমি সেই সফটওয়্যার কিনে উঠতে পারিনি। কিন্তু যেটা হয়েছিল, প্রথম যেটা মানে মানে প্রথমত মিস্টার মহিন্দার অসাধারণ শিখিয়েছিলেন। আর আরেকটা জিনিস যেটা বুঝেছিলাম তার সাথে শিখে, যে স্টক মার্কেট দাঁড়িয়ে আছে যে সাবজেক্টের উপর, সেটা হচ্ছে ফাইন্যান্স। তো সেই ফাইন্যান্স সাবজেক্টটা জানার বা শেখার প্রচন্ড আগ্রহ জন্মায়। আর সেই জন্য আমি তারপর সিএসসি চাকরি ছেড়ে আমি তারপর এমবিএ নিয়ে পড়াশোনা করতে যাই। আর করে আমি তারপর জয়েন করি হচ্ছে মুম্বাইতে ব্যাংক অফ বরোদাতে। রাইট। তো ব্যাংক অফ বরোদাতে যে ডিপার্টমেন্টে আমি জয়েন করি সেটার নাম হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট। এবার আপনারা অনেকেই হয়তো জানবেন না ট্রেজারি ডিপার্টমেন্টে কি কাজ হয়। সো বেসিক্যালি আমি একটু বোঝাই আপনাদের। সো বেসিক্যালি কি হয়, যে এই যে ব্যাংকের যে নানান ব্রাঞ্চ থাকে, তো আমরা সাধারণ মানুষ যে এই ব্রাঞ্চে টাকা রাখি, তো এই যে টাকা জমে, তো ব্যাংক কি করে সেটাকে লোন হিসেবে দেয়। একটা শ্রেণীর লোন যেটাকে আমরা বলি রিটেল লোন। মানে আমি আপনি যদি ধরুন একটা বাইক কিনবো, গাড়ি কিনবো, তার জন্য যদি লোন নিই ব্যাংক থেকে, সেটা বলে রিটেল লোন। আরেকটা আম, যে লোন ব্যাংক দেয়, সেটা হচ্ছে গিয়ে সব কোম্পানিদের, যারা ব্যবসা বাড়াতে চায় বা ফ্যাক্টরি লাগাতে চায় এরকম। তো এই যে লোন দেয় ব্যাংক, তারপরেও কিন্তু ব্যাংকের কাছে টাকা থেকে যায়, এরকম না যে সব টাকা শেষ হয়ে যায়। তো তারা তো সেই টাকাটাকে ফেলে রাখে না, তারা কি করে, এই টাকাটাকে তারা মার্কেটে খাটায়। রাইট। সো ট্রেজারি হচ্ছে সেই ডিপার্টমেন্ট যারা এই টাকাটাকে মার্কেটে খাটায়। আর আমি এই ট্রেজারি ডিপার্টমেন্টে কাজ করার সুবাদে 200, 500, 700, 1000 কোটি টাকার ট্রানজাকশনের সাথে ডিল করি। আর বুঝতেই পাচ্ছেন, আমার অফিস ছিল বম্বেতে। যদি আপনার নাম শুনে থাকেন, বম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক বম্বে স্টক এক্সচেঞ্জের পাশের পাশের বাড়িতে, এটা দালাল স্ট্রিট বলে এই জায়গাটার নাম। তো সেখান থেকে আমার পথ চলা শুরু। তারপর মানে যেহেতু এটা কোটি কোটি টাকার ব্যাপার, ব্যাংক খুব ক্লিয়ার হতে চায় যে যাকে এই মানে এই এটা কাজটা দেওয়া হচ্ছে, তারা যেন খুব মানে কি বলবো, কেপেবল হয়। রাইট। তারা যেন খুব ভালো হয় সেই কাজে। তো সেই জন্য ব্যাংক কি করে, পুরো ভারতবর্ষ জুড়ে পরীক্ষা নেয়, নানা রকম ইন্টারভিউ নেয়, নিয়ে তারা কিছু মুষ্টিমেয় লোককে সিলেক্ট করে। রাইট। তো সেই সিলেক্ট করে তারপর ব্যাংকার্স ট্রেনিং কলেজ আছে, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ট্রেনিং কলেজ। এটা হচ্ছে দাদার, মুম্বাইতে একটা দাদার বলে একটা জায়গা আছে সেখানে। তো এটা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকার্স ট্রেনিং কলেজ। তো এখানে এরকম বিল্ডিং এ আমাদেরকে প্রায় 4 মাস রেখে 24/7 আমরা ওখানে থেকে আমাদেরকে এই ট্রেনিং দেওয়া হয়। আর যেহেতু এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ডাক্ট করতো, তো পৃথিবীর বেস্ট বেস্ট লোকেরা, ভারতবর্ষের বেস্ট বেস্ট লোকেরা আমাদের এসে শেখায়। তো আমাকে দেখতে পাচ্ছেন এখানে, আমার বয়স অনেক কম ছিল তখন, নামও এখানে দেখতে পাচ্ছেন। আর অবজেক্টিভ কি এই ট্রেনিংটার, যাতে আমরা প্রফেশনাল ট্রেডার হতে পারি। প্রফেশনাল ট্রেডার মানে যে ব্যাংকের হয়ে ট্রেড নিয়ে যাতে আমি ব্যাংকে পয়সা কামিয়ে দিতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে প্রফেশনাল ট্রেডারের অর্থ। আর এই যে প্রোগ্রামটা, এটার নাম হচ্ছে বোর্স কোর্স। তো ভারতবর্ষে খুব কম লোক আছে যারা এই বোর্স কোর্স সার্টিফাইড, তার মধ্যে আমি একজন। আর এই বোর্স কোর্স সার্টিফাইড বলেই আমি ফ্রন্ট অফিসে কাজ করার সুযোগ পাই। সো বেসিক্যালি ট্রেজারিতে 3 রকমের অফিস আছে, ফ্রন্ট অফিস, মিড অফিস আর ব্যাক অফিস। তো যারা আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তারা আমরা সবাই চাই যে যাতে ফ্রন্ট অফিসে কাজ করার সুযোগ পাই, কারণ সেখানেই আমরা এই কোটি কোটি টাকার ট্রানজাকশনের সাথে ডিল করার সুযোগ পাই। তো যেহেতু আমি ভগবানের দয়ায় সেই মানে আমি বোর্স কোর্স সার্টিফাইড হই, তো সেই জন্য আমি ফ্রন্ট অফিসে কাজ করি, আর সেই সুবাদে কোটি কোটি টাকার ট্রানজাকশনের সাথে ডিল করি। বুঝতেই পাচ্ছেন মানে এটা মানে পাশ করা খুব শক্ত, কারণ অনেক ইন্টারভিউ, অনেক রিটেন টেস্ট, ইন্টারভিউ, নানা রকম স্তর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তবেই সুযোগ দেওয়া হয়, কেননা সাধারণ মানুষের কোটি কোটি টাকার ব্যাপার। তো তো এখান থেকে পথ চলা শুরু, তারপর অনেকটা পথ অতিক্রম করে তারপর আমি বাংলায়
মানে ইংলিশে স্টক মার্কেট শেখাচ্ছিলাম। তো সেখানে আমার যারা বাঙালি স্টুডেন্টরা তারা বলেন যে স্যার আপনি এত ভালো শেখান, আপনি বাংলায় কেন করছেন না। তো সেই থেকে আমি বাংলাতেও স্টক মার্কেট শেখানো শুরু করি। আমি এই বইটাও লিখেছি যার টাইটেল হচ্ছে স্টে রেলিভেন্ট। তো এটা একটা নাম্বার 1 অ্যামাজন বেস্ট সেলার বুক, রাইট? আমি বইটাকে দেখাতেও পারি আপনাদেরকে। তো এই সেই বই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আহ, তো এই 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 বইটা লেখা আমার। তারপর নানান জায়গায় ট্রেনিং দিয়ে থাকি, আমাকে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে সিএ ইনস্টিটিউট, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সাথে বসে আছি। সো বেসিক্যালি যেটা বললাম, স্টক মার্কেট দাঁড়িয়ে আছে যে সাবজেক্টের উপর, সেটা হচ্ছে ফাইন্যান্স। তো সেই ফাইন্যান্স নিয়ে আমার ডবল মাস্টার্স করা আছে, ডবল পোস্ট গ্রাজুয়েশন, এমবিএ ফাইন্যান্স, এমএস ফাইন্যান্স। আমি পিএইচডি করেছি। আর তারপর আইএম ক্যালকাটা, যদি নাম শুনে থাকেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা, সেখান থেকে আমি পড়াশোনা করি। যারা আহ, জানেন তো তা তো জানেনই, যা জানেন না, আইএম ক্যালকাটা হচ্ছে ভারতবর্ষের টপ 2-3টে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মধ্যে পড়ে। আর ফাইন্যান্সে তো নাম্বার 1। আমি সেবি সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্টও। আর মুম্বাইতে 18 বছর কাজ করি, সেখানেই সব শেখা। তো আজকের দিনে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং শেখাই। আজকে আমার 1 লাখের উপর স্টুডেন্ট আছে পুরো পৃথিবী জুড়ে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং মানে যারা টপ মোস্ট ইনভেস্টমেন্ট ব্যাংকসে চাকরি পেতে চায়, জেপি মর্গান, মর্গান স্ট্যানলি, এরকম। তো যখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং পড়াই, তার একটা ছোট পার্ট হচ্ছে স্টক মার্কেট। তো অবভিয়াসলি স্টক মার্কেটের সম্বন্ধে তো জানতেই হয়। আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে প্রায় 25,000 মেম্বার আছে, কে মানে 1000, রাইট? সো এই একটা ব্রিফ ব্যাকগ্রাউন্ড আমার সম্বন্ধে। তো কি মনে হয় আজকে কিছু শেখা যাবে মনে হচ্ছে? তো প্লিজ একটা টাইপ করুন চ্যাট বক্সে। যদি আজকে মনে হচ্ছে কিছু শেখা যাবে এখানে, তো প্লিজ একটা টাইপ করুন চ্যাট বক্সে। ইয়া, রাইট। তো আহ, যেটা বলছিলাম যে দেখুন, সেই শিক্ষাগত যোগ্যতাও আছে, আর প্রচুর কাজ করেছি যাতে অনেক বড় বড় জ্ঞান দিতে পারি। তো অবজেক্টিভ সেটা না। অবজেক্টিভ হচ্ছে, আবার রিপিট করি, যে যারা একদম জিরো থেকে ভালো করে স্টক মার্কেটকে জানতে আর শিখতে চাইছেন, এই সায়েন্সটাকে ভালো করে বুঝতে চাইছেন, এই ওয়েবিনারটা তাদের জন্য, রাইট? তো আমি একদম বেসিক থেকে শুরু করব, যে আমি স্টক মার্কেটকে এতটা পছন্দ কেন করি, রাইট? আমার যেটা বললাম, 1998 থেকে এই পথ চলা শুরু, 2025। তো 27 বছর অলরেডি অতিক্রম করেছি। আর যতদিন বেঁচে থাকবো স্টক মার্কেটের সাথে নিশ্চয়ই জড়িত থাকবো। কেন? সো প্রথম অবভিয়াসলি টাকা। যেমন আপনারাও টাকা কামাতে চান, আমাকেও কামাতে হবে, আমার ছেলের জন্য রেখে যেতে হবে, রাইট? সো টাকা ডেফিনেটলি একটা ফ্যাক্টর। আর যখন নিজের কাছে কিছু টাকা থাকে, অনেক ক্ষেত্রে হয়তো আমি অন্য কারোর সাহায্য নিতে পারি নানান মানে কাজের জন্য, রাইট? তো সেই সময়টা আমাদের বাঁচে, সেই টাইমটাকে আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। একটা চাকরি করতে গেলে আপনার একটা আপার সিলিং আছে, আপনি কত টাকা অবধি কামাতে পারবেন তার কিন্তু একটা লিমিট আছে। কিন্তু এইখানে সেরকম কোনো ব্যাপার নেই। আজকে চাকরি করতে গেলে আপনাকে কাউকে রিপোর্ট করতে হবে, এইখানে আপনাকে কাউকে কোনো রিপোর্ট করার কোনো ব্যাপার নেই। একটা বিজনেস করতে গেলে আপনাকে মার্কেটিং করতে হয়, সেলস করতে হয়, এখানে সেই সবের কোনো ব্যাপার নেই। এখানে মার্কেট ওপর গেলে তো কামানো যায়, মার্কেট পড়লেও কামানো যায়, রাইট? সো দুটো ক্ষেত্রেই আমরা টাকা কামাতে পারি স্টক মার্কেটে। তারপর নো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আজকে যদি আপনি একটা ব্যবসা শুরু করতে যান, বেশ ভালো কিছু টাকা লাগে। কিন্তু এখানে আপনি স্টক মার্কেটে 500 টাকা দিয়েও শুরু করতে পারেন স্টক মার্কেটের জার্নি। আর যদি চান যে 1 পয়সা লাগাবো না, সেটাও করতে পারেন, যে আমি শিখে টিকে তারপর যখন আমি বুঝবো যে আমি যেভাবে শিখলাম সেটা কাজে লাগছে, তবেই অ্যাকচুয়াল টাকা লাগাবো। তো এটাকে বলে ডামি ট্রেডিং। সেটাও একজন করতে পারে। আজকে একটা ব্যবসা করতে বা চাকরি করতে গেলে আপনাকে হয়তো ফ্যামিলি ছেড়ে অনেকটা সময় ট্রাভেল করতে হয়, এখানে সেসবের কোনো ঝামেলা নেই। নো রিটায়ারমেন্ট। আজকে পৃথিবীর যে টপ 2জন ইনভেস্টর, একজনের নাম হচ্ছে মিস্টার চার্লি মাঙ্গার। উনি লাস্ট বছর 99 বছর বয়সে মারা গেলেন, 99। লাস্ট দিন পর্যন্ত উনি স্টক মার্কেটের সাথে জড়িত ছিলেন। আর মিস্টার ওয়ারেন বাফেট, উনি কালকে কালকে উনি ওনার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন অ্যাট দ্য এজ অফ 94, 94 বছর বয়সে, রাইট? তো যে কোনো বয়স অবধি একটা মানুষ এটা করতে পারে। হাউস ওয়াইফসদের জন্য খুব ভালো, যে সারা দিন তাদের বাড়ির যে কাজের সাথে যদি একটা ভালো উপার্জন তারা করতে চান, নিশ্চয়ই তাদের জন্য এটা খুব ভালো। আর একবার
মানে অনেকে একটা ভুল ধারণা আছে যে স্টক মার্কেটের সাথে জড়িত হতে গেলে হয়তো সব সময় আমাকে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে। আদৌ সেটা না। আপনি যদি চান সপ্তাহে 2-3 ঘন্টাও যদি দিতে পারেন, তার মাধ্যমেও আপনি ভালো উপার্জন করতে পারেন। সেটা কেমন ভাবে যত আমরা এগোবো তত বোঝাবো। আর একবার এটা শিখে গেলে আপনি আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, তাদেরকে শেখাতে পারেন। আমার ছেলে এখন ক্লাস 10-এ পড়ে, 7 থেকে ওকে আস্তে আস্তে শেখানো শুরু করেছি। ইনভিজিবল বিজনেস আপনি যদি বেশি দেখাইটি না করেন, কেউ বুঝবেও না আপনি কত কামাচ্ছেন। কোনো করাপশনের কোনো ব্যাপার নেই, কেননা আপনি যে প্ল্যাটফর্মে শেয়ার কেনা বেচা করছেন সেখানে সব হিসেব টিসেব হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। আর আপনার কাছে যখন একটু সময় আছে, টাকা আছে, তো আপনি আপনার হবিস, প্যাশন, সেগুলো ফলো করতে পারেন। রাইট? সো এইগুলো কি ভালো রিজন স্টক মার্কেটের সাথে জড়িত হওয়ার জন্য? যদি ভালো রিজন হয় তো প্লিজ একটা বি টাইপ করুন চ্যাট বক্সে। একটা বি টাইপ করুন চ্যাট বক্সে যদি এইগুলো ভালো রিজন হয় স্টক মার্কেটের সাথে জড়িত হওয়ার জন্য। কেননা আমরা যদি কিছুর সাথে জড়িত হতে যাই, হ্যাঁ, এটা বোঝা খুব প্রয়োজন যে কেন হব। রাইট? তো বি মানে ভালো। রাইট? সেটা যদি আমরা না বুঝি তাহলে আহ, কোনো জিনিসের সাথে জড়িত হওয়ার কোনো মানে হয় না। তাই না? থ্যাংক ইউ যারা রেসপন্ড করছেন। তো তো এটা আমরা বুঝলাম। এবার আমি অনেক ছোট ছোট, মানে অনেক জিনিস ছোট ছোট করে সব ডিসকাস করব, তারপর সব জিনিসকে কানেক্ট করবো একসাথে। আমাকে বলুন, আজকের দিনে যদি আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পান? একটু লিখুন চ্যাট বক্সে। আপনি যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পান? একটু চ্যাট বক্সে লিখবেন প্লিজ। 7%। শম্পা বলছেন 7%, রমেশ ভাইয়া বলছেন 7, 6%, 6%, 5%, নো আইডিয়া, আমি স্টুডেন্ট, ওকে। 10%, 6%, 4%, রাইট? তো এটা আমি ধরে চলছি মোটামুটি 6 থেকে 7% বছরে আমরা মোটামুটি পেতে পারি, ঠিক আছে। আর যদি মিউচুয়াল ফান্ডের মতো জায়গায় টাকা রাখি, সেখানে 15 থেকে 24% মোটামুটি বছরে পাওয়া যায়। আর আপনারা যদি ফিউচার্স অপশনস এর নাম শুনে থাকেন, যদি না শুনে থাকেন খুব ভালো কথা। আর যদি শুনে থাকেন, কেউ যদি ভালো করে করতে পারে, সেখানে ইন্টারেস্ট সুইং ট্রেডিং এসব নানা রকম জিনিস হয়, সেখানে 10% পার মান্থ, মানে 120% বছরও পর্যন্ত কামানো যেতে পারে। রাইট? তো তখন কি মনে হয়, আমরা ডাইরেক্ট এখান থেকে এখানে চলে যাই? কিন্তু সেই জিনিসটা করবেন না। কেন করবেন না? কেন দেখুন, একটা প্রশ্ন করি আপনাদের। আপনি কোনো ডাক্তার দেখেছেন যে এমবিবিএস পাশ না করে এমডি হয়েছে? কোনো ডাক্তার এমবিবিএস পাশ না করে কি এমডি হতে পারে? যদি হতে পারে তো ওয়াই টাইপ করুন, আর যদি না হতে পারে তো এন টাইপ করুন চ্যাট বক্সে। যদি কোনো ডাক্তার এমবিবিএস পাশ করে কি এমডি, মানে পাশ না করে কি এমডি হতে পারেন? হতে পারে না, রাইট? তো সেরকমই আমরা যদি, যেমন একটা ডাক্তার এমবিবিএস পাশ না করে এমডি হতে পারে না, তো সেরকমই আমরা ইকুইটি মার্কেট কে ভালো করে প্রথমে না বুঝে আমরা ডাইরেক্ট এই এফএনও মার্কেট, যেটার নাম, মানে নামই আলাদা, এই মার্কেটটার নাম হচ্ছে ডেরিভেটিভস মার্কেট, আমরা ডাইরেক্টলি এই মার্কেটে ঢুকবো না। রাইট? এই মার্কেটে আমরা ডাইরেক্টলি ঢুকবো না। এটা যদি ঢুকি তো কিরকম গল্পটা হবে, অনেকটা এরকম হবে যে ডাক্তারি তো আপনি পাশ করেননি, আপনি প্রথমেই অপারেশন করতে চলে যাচ্ছেন। বা যেমন আমি 1 2 3 4 5 6 ক্লাস পড়িনি, আমি প্রথমেই 11 12 এর কাজ করতে চলে যাচ্ছি। তো সেটা প্লিজ করবেন না। এই করে অনেক মানুষের টাকা, যে ক্যাপিটালটা মার্কেটে তারা লাগাচ্ছে, অনেক টাকা নষ্ট হচ্ছে। সো প্লিজ এই ভুলটা করবেন না। দেখুন, আমি একদম ক্লিয়ার করে দিতে চাই এখানে যে এইটা, এই যে স্টক মার্কেটের ব্যাপারটা, এটা আমার কাছে কিন্তু জুয়ার ঠেক না। রাইট? এটা আমার কাছে সরস্বতীর জায়গা। অনেক পড়াশুনো আমি দেখালাম আপনাদের, অনেক পড়াশুনো, অনেক রাত জাগা, অনেক মেহনত গেছে এর সায়েন্সটা বুঝতে। রাইট? এটা একটা অসাধারণ সাবজেক্ট, যেটা দিয়ে একটা মানুষ সারা জীবন ভালো উপার্জন করতে পারেন। কিন্তু যেহেতু এখানে যে কেউ ঢুকে যেতে পারে ইজিলি, তো সবাই, মানে কিছু মানুষ এটাকে একটা জুয়ার ঠেক বানিয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে সেটা না, এটা আমার কাছে সরস্বতীর জায়গা। রাইট? আর এটা একটা অসাধারণ সায়েন্স, যেই সায়েন্সটা দিয়ে আমরা সারা জীবন একটা খুব ভালো ইনকামের একটা উপায় তৈরি করতে পারি। রাইট? আর যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা খুঁজি, সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা যাতে আমরা পাই। তো এই কি করে এই সায়েন্সটা, আমি মানে সেটাই আমি বোঝাবার চেষ্টা করব। আপনার যদি একটা জুয়া জুয়া মানসিকতা থাকে, আর সেটাকে যদি ছাড়তে না পারেন, তাহলে এখানেই ড্রপ করে যান। কেন আমি যেটা বলার চেষ্টা করব, হয়তো আপনার সাথে আপনাকে আমি সেটা বুঝিয়ে উঠতে পারবো না। রাইট? সো আই হোপ এটা আমি ক্লিয়ার করলাম।
এবার নেক্সট যে প্রশ্নটা আমি করব, যে আপনাদের মধ্যে রুল অফ 72 কারা শুনেছেন? যদি শুনে থাকেন তো ওয়াই টাইপ করুন, আর যদি না শুনে থাকেন তো এন টাইপ করুন চ্যাট বক্সে। রুল অফ 72 কারা শুনেছেন আপনারা? হুম, শোনেন, অনেকেই শোনেননি বলছেন, ঠিক আছে, তাই আমি একটু বোঝাই। রুল অফ 72 এর ক্যালকুলেশনটা হচ্ছে 72 বাই ইনফ্লেশন রেট। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি, তাই তো? তো প্রতি বছর আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, তাই তো? তো ধরুন আমাদের ইনফ্লেশন রেট ভারতবর্ষে যদি আমি 8% ধরি, তো মানে 72/8 মানে 9। এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ইয়ার্সে। ইয়ার্সে মানে, মানে এর মানেটা কি হচ্ছে? এর মানে হচ্ছে যে ধরুন আজকে আমি 1 লাখ টাকা দিয়ে যদি কিছু জিনিস কিনি, সেই সেম জিনিস আমি যদি 9 বছর পরে কিনতে যাই, আমাকে 2 লাখ টাকা দিতে হবে। মানে জিনিসপত্রের দাম কত দিনে ডাবল হবে, তার যদি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া করতে চাই, সেক্ষেত্রে আমরা রুল অফ 72 ব্যবহার করে থাকি। ঠিক আছে। সো তাহলে এখন পর্যন্ত আমি কি ডিসকাস করলাম? আমি এটা ডিসকাস করলাম যে আমি ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে আমি 6 থেকে 7% পাচ্ছি। আমি যদি মিউচুয়াল ফান্ডের মতো জায়গায় টাকা রাখি, আমি 15 থেকে 24% পাচ্ছি। আর আমার ইনফ্লেশন রেট হচ্ছে গিয়ে রাফলি 8%। ঠিক আছে। তো এর মানে কি হলো? এর সিম্পল মানে হলো যে আমি ব্যাংকে খালি আমাকে একবার যেতে হচ্ছে, আমাকে সারা দিন আর মানে সারা বছর আর কিছু করতে হচ্ছে না। বছরের শেষে আমার ঘরে সেই প্রিন্সিপাল উপর যে ইন্টারেস্টটা 6-7% সেটা অ্যাড হয়ে আমার অ্যাকাউন্টে চলে এলো, রাইট? কিন্তু আমরা এইটা ভাবতে ভুলে যাই যে সেই একটা বছরে জিনিসপত্রের দামও কিন্তু 7-8% বেড়ে যায়, রাইট? ওই জন্য আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমাদের একটা ধারণা ব্যাংকে টাকা রাখবো সেই দিয়ে চলবে। কিন্তু আদৌ সেটা হয় না, কেননা আমাদের জিনিসপত্রের দামও কিন্তু সেই বছরে বাড়ে। আর সেই জন্য এই লেখাটা, ইনফ্লেশন ইজ আ সাইলেন্ট কিলার। কিলার মানে মেরে ফেলে সাধারণ মানুষকে, কেননা এটা সাইলেন্ট, কেননা আমরা ইনফ্লেশন যে জিনিসপত্রের দামটা বাড়ছে, আমরা সেটা নিয়ে ভাবি না। আমি খালি এটা ভাবি যে ব্যাংক থেকে আমরা ইন্টারেস্ট পাবো, সেই সেই নিয়ে চলবে। ওই জন্য অনেক বয়স্ক মানুষ দেখবেন যারা রিটায়ারমেন্টে পড়ে, তাদের লাইফস্টাইল অনেক পড়ে যায়, অনেক আর্থিক অবস্থায় চ্যালেঞ্জে তারা পড়ে, যদি তারা একটা সোর্স অফ ইনকাম তাদের না থাকে। এবার ধরুন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, ধরুন আমি 15% রিটার্ন পেলাম। সেটা আমার ইনফ্লেশন থেকে কত বেশি? 7% বেশি। তো এই যে টাকাটা যেটা আমার ইনফ্লেশন থেকে বেশি কামালাম, এইটা দিয়ে আমি তারপর ঘুরতে বেড়াতে যেতে পারি, বা যা যেরকম ভাবে আমি খরচা করতে চাই করতে পারি, রাইট? তো সেরকমই ধরুন আমি স্টক মার্কেটে ইনভেস্ট করলাম, আমি ধরুন 40% রিটার্ন পেলাম। সেটা আমার ইনফ্লেশন থেকে কত বেশি? 32%। তাহলে এই যে এক্সট্রা টাকাটা আমি কামাচ্ছি, যেটা ইনফ্লেশনের থেকে বেশি, সেটা যত কামাবো তত আমার কাছে সেই এক্সট্রা টাকা থাকবে, যেটা দিয়ে আমি যে আমার খুশি খরচা করতে পারি। তো সেইটা যত বাড়বে তত ভালো। তো এই যে টাকাটা কামানোর, তার অনেক রকমের পদ্ধতি হতে পারে, তার মধ্যে স্টক মার্কেট একটা। এই অবধি যদি আপনাদের ক্লিয়ার হলো তো প্লিজ একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। এই অবধি যদি ক্লিয়ার হলো আপনাদের তো প্লিজ একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। রাইট? ওকে, রাইট। এবার আমরা নেক্সট জিনিস যেটা ডিসকাস করবো হচ্ছে সামথিং কল মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন জিনিসটা কি? মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে যে ধরুন টিসিএস একটা কোম্পানি, টাটা কনসালটেন্সি সার্ভিস, তার ধরুন শেয়ার প্রাইস হচ্ছে 3,854। এটাই হয়তো না, আমি একটা এক্সাম্পল ধরছি। তার সাথে টোটাল নাম্বার অফ শেয়ার যেটা ওই কোম্পানি মার্কেটে ছেড়েছে, এই দুটোকে গুণ করলে আমরা পাই মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্যাট কোম্পানি। এবার ভারতবর্ষে 3 রকমের কোম্পানি আছে, একটাকে আমরা বলি লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ আর স্মল ক্যাপ। সেবি অনুযায়ী, সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যেমন ব্যাংকের ক্ষেত্রে রেগুলেটরি বডি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই, সেরকম মার্কেটের ক্ষেত্রে রেগুলেটরি বডি হচ্ছে সেবি বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার মানে নিয়ম অনুযায়ী প্রথম 1 থেকে 100তম যে কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসেবে, সেগুলোকে আমরা বলি লার্জ ক্যাপ কোম্পানি। 101 থেকে 250 নম্বর যে কোম্পানি, সেগুলোকে আমরা বলি মিড ক্যাপ কোম্পানি। আর 250-এর উপর যে কোম্পানিজ গুলো আছে, সেগুলোকে আমরা বলি স্মল ক্যাপ কোম্পানি, রাইট? এবার এবার স্টক মার্কেট জায়গা থেকে, স্টক মার্কেট হচ্ছে সেই জায়গা, স্টক মার্কেট একটা বিদেশি শব্দ, আমরা ভারতবর্ষে শেয়ার মার্কেট বলে থাকি, দুটো একই। সো বেসিক্যালি আমরা কি করি? একটা শেয়ারে ইনভেস্ট করি। শেয়ারে ইনভেস্ট করা মানে একটা কোম্পানিতে ইনভেস্ট করলাম, ধরুন আমি টিসিএস এর শেয়ার কিনলাম, মানে আমি টিসিএস কোম্পানিতে ইনভেস্ট করলাম। এবার যেখানে আমি ইনভেস্ট করব, আমার অবজেক্টিভ কি থাকবে? যাতে সেটাতে কমে ইনভেস্ট করে
বেশিতে গিয়ে বিক্রি করে যাতে আমি কামাতে পারি। যে কোনো বিজনেসেই আমরা সেরকম করি, যে ধরুন আমার একটা জামা কাপড়ের ব্যবসা আছে, আমি 100 টাকায় কিনে 130 টাকায় বেচে আমি 30 টাকা কামাতে চাইছি ধরুন, তাই তো? কিন্তু যা ভাববো সবসময় কি তা হবে? ধরুন কোভিড এর মতো একটা সিচুয়েশন এসে গেল, যে আমার শেয়ার প্রাইসটা পড়ে হয়ে গেল 50 টাকা। তাহলে কি হতো? তাই তো আমার 100 টাকা কিনেছিলাম, 50 টাকায় পড়ে গেলে তো আমি 50 টাকা লস খেয়ে যেতাম। কিন্তু স্টক মার্কেটে একটা দারুণ জিনিস আছে যেটা কোনো বিজনেসে আপনি দেখতে পারবেন না, যেটার নাম হচ্ছে স্টপ লস বা এসএল। তো আমরা কি করতে পারি, যে প্ল্যাটফর্মে আমরা শেয়ার কেনা বেচা করব সেখানে যদি ধরুন আমরা একটা স্টপ লস লাগিয়ে দিলাম 90 টাকায়, তাহলে কি হলো, যেই এই প্রাইসটা পড়তে পড়তে 90-তে টাচ করলো, আমাকে প্ল্যাটফর্ম থেকে বার করে দিল। তার মানে যাতে আমাকে আর বেশি লস না ঝেলতে হয়। তাহলে কি হলো, আমি 100 টাকায় কিনেছিলাম, 90-তে বার করে দিল, আমার ম্যাক্সিমাম লস হলো 10 টাকা, তার বেশি না। রাইট? তো এটা একটা দুর্ধর্ষ জিনিস আছে যেটা স্টক মার্কেটে খুব বড় ব্যাপার, যেটা আমরা স্টক মার্কেটেই দেখতে পাই। এবার আরেকটা জিনিস আপনাকে দেখাই, যে এটা একটা প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে গিয়ে স্ক্রিনার.ইন। এবার এই স্ক্রিনার.ইনে গিয়ে আমি নিচে গিয়ে আমি স্ক্রিনারকে বলছি, স্ক্রিনার আমাকে বলো যতগুলো কোম্পানি লিস্টেড আছে তার মধ্যে কতগুলো এমন কোম্পানি আছে যারা গড়ে লাস্ট 10 বছর ধরে এবিট, এবিট মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, মোটামুটি সোজা ভাষায় এই কতগুলো এমন কোম্পানি আছে যেটা লাস্ট 10 বছর ধরে গড়ে 20%-এর বেশি প্রফিট করেছে। রাইট? তো আমি যদি সেই কোয়েরি রান করি, আমি কতগুলো কোম্পানি দেখতে পাচ্ছি, একটু চ্যাট বক্সে লিখুন প্লিজ, কতগুলো তেমন কোম্পানি আমি দেখতে পাচ্ছি, কতগুলো কোম্পানি দেখতে পাচ্ছি, সবাই লিখুন একটু। হুম। যারা 11 লিখছেন ভুল লিখছেন, 11টা এখানে দেখছেন, 1229টা কোম্পানি, আরো নিচে প্রচুর কোম্পানি আছে। ঠিক আছে? আরো অনেক পেজের মধ্যে এটা আছে। ঠিক আছে? সো 1229টা কোম্পানি আছে যেটা লাস্ট 10 বছর ধরে গড়ে 20%-এর উপর প্রফিট দিচ্ছে। যারা আমরা ব্যবসার সাথে জড়িত আমরা বুঝি যে 10 বছর ধরে কোনো কোম্পানি 20%-এর উপর গড়ে প্রফিট দিচ্ছে মানে এটা মোটামুটি ঠিকঠাক কোম্পানি। এবার আমায় বলুন, যে আপনার হয়তো অনেকে স্টক মার্কেটের সাথে অনেকদিন ধরে জড়িত, যে বড় বড় পোর্টফোলিও ম্যানেজার যারা থাকে তারা গড়ে কতগুলো স্টকে ইনভেস্ট করে? যদি না জানেন তো এন টাইপ করুন, আর যদি জানেন তো বলুন বড় বড় পোর্টফোলিও ম্যানেজাররা গড়ে কতগুলো স্টকে তারা ইনভেস্ট করে? এখন পর্যন্ত সবাই এন টাইপ করেছেন। ওকে, তো আমি বলি, সো বড় বড় পোর্টফোলিও ম্যানেজাররা, একজন 10 বলেছেন, তো আমার মতে হচ্ছে মোটামুটি তারা 15 থেকে 25টা স্টকে তারা গড়ে ইনভেস্ট করে। ঠিক আছে? তো আমার কাছে 1229টা এমন কোম্পানি আছে, অবভিয়াসলি সেই কোম্পানি খালি প্রফিট করেছে বলেই আমি সেই কোম্পানিতে ইনভেস্ট করবো তা তো না, কিন্তু আমার একটা বড় বেস আছে যেখান থেকে বড় বড় পোর্টফোলিও ম্যানেজাররাই যদি 15 থেকে 25টা স্টকে ইনভেস্ট করে, আমাদের তার থেকে বেশি স্টকে ইনভেস্ট করার কোনো কারণ, মানে ভাবার কোনো কারণ নেই। তো আমাদেরকে 15 থেকে 25টা স্টক পাওয়ার আমার কাছে অনেক অপরচুনিটি আছে। ঠিক আছে? এবার সেটা বুঝতে হবে যে কিরকম ভাবে আমরা সেটা সিলেক্ট করব। এবার এই স্টক মার্কেট থেকে কামাবার কনটেক্সটে কিছু মানুষ কিছু পাল্লায় পড়ছে। কিরকম পাল্লায় পড়ছে? যেমন ধরুন ইন্দোর শহরের থেকে আপনার নিশ্চয়ই নানান শহর থেকে নানান কল পান, তো ইন্দোর থেকে প্রচুর এরকম কল আসে নিশ্চয়ই। তো কি করে এই কোম্পানিগুলো, ধরুন 100 জনকে ফোন করলো, এবার ভাগ করবে 50-50 করে, 50 জনকে কোনো একটা স্টকের নাম নিয়ে 50 জনকে বলবে যে কালকে অবধি দেখবেন স্টক প্রাইসটা বাড়বে, 50 জনকে বলবে কমবে। এবার যাদের সাথে ঠিক হলো না নেক্সট দিন তাদেরকে আর ফোন করবে না। এবার এই 50কে ভাগ করবে 25-25 করে, 25 জনকে বলবে বাড়বে, 25 জনকে বলবে কমবে। যাদের সাথে ঠিক হলো না আর তাদের ফোন করবে না। এবার এই 25 জনকে বলবে যে দেখুন দুদিন ধরে যা বলছি তাই হচ্ছে, তাহলে আপনি আমার কোম্পানিতে ইনভেস্ট করুন। তো এই করে একটা শ্রেণীকে বোকা বানাচ্ছে কিছু লোক, আর আরেকটা শ্রেণীকে এআই এআই এসব বলে বেসিক্যালি মানে মাইক্রোসফট এক্সেলের নেস্টেড ইফ লুপ বলে একটা জিনিস হয়, সেটা ইউজ করে মানুষকে বোকা বানাচ্ছে। সো প্লিজ এইসব পাল্লায় পড়বেন না। যেমন সবকিছু একটা সাঁতার শিখতে হয়, সাইকেল শিখতে হয়, সেরকম স্টক মার্কেটকে কিন্তু শিখে করবেন, মানে স্কিল সেট যেটাকে দক্ষতা বলে, দক্ষতা বাড়িয়েই এই মার্কেটে আসবেন। রাইট? এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবার জিনিসটা হচ্ছে গিয়ে মানে
আরেকটা জিনিস দেখাই আপনাদের, আমার একটা পরিচিত ভদ্রলোক এরকম একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে। সেই কোম্পানিতে তাদের প্ল্যাটফর্মে দেখাচ্ছে সে 80,000 টাকা লাগিয়েছিল, সেটা বেড়ে বেড়ে 2 লাখ টাকা হয়েছে, তারপর দেখা যাচ্ছে একটু কমেছে। তখন সে ভদ্রলোক বলেন যে আপনি বেচে বাকি টাকাটা আমায় ফেরত দিন। তখন ওরা বলে যে না, আপনি কিছু ভুলভাল করেছেন, আপনাকে 30% ট্যাক্স দিতে হবে নেক্সট 24 ঘন্টার মধ্যে। তখন সেই ভদ্রলোক বুঝতে পায় যে একটা ফ্রডের পাল্লায় পড়েছে। তখন সে বলছে মে খতম হো গেয়া। অনেকের কাছে 80,000 অনেকটা টাকা, রাইট? সো এইসব পাল্লায় পড়বেন না। আপনারা যদি নিউজ পেপার পড়ি, দেখবেন একজন বিজনেসম্যান 95 লাখ টাকার তার এই স্টক ফ্রডে পড়েছে, 95 লাখ টাকা। গুজরাটে দুজন ধরা পড়েছে 28 কোটি টাকার এই শেয়ার ট্রেড স্ক্যাম, রাইট? একজন ব্যাঙ্গালোরে 4 মাসে 197 কোটি টাকার স্টক ফ্রড হয়েছে। বা রিসেন্টলি 2200, এটা তো হাইট হয়ে গেছে, একটা আসামের 22 বছরের ছেলে 2200 কোটি টাকার ট্রেড স্ক্যাম করেছে, 2200 কোটি টাকা। আর এর সব থেকে বড় ঠেক হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেল, রাইট? সো প্লিজ এইসব পাল্লায় পড়বেন না। যেমন সব শিখে করতে হয়, এই স্টক মার্কেটও একটু শিখে করবেন। জিনিসটা কি, অনেকে কি ভাবছে যে আমি কাউকে আমার টাকা দেব, সে টাকাটা সে ইনভেস্ট করবে, করে সেই টাকাটা বাড়িয়ে সে কিছু ফিজ রেখে দেবে, বাকি টাকাটা আমায় ফেরত দেবে। এই যে সার্ভিস অনেকে চায়, এটাকে বলা হয় কি পিএমএস বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস। কিন্তু আপনাদের জানা উচিত যে সেবি অনুমোদিত যে কোম্পানিগুলো যারা এই সার্ভিস দিতে পারে, সেবি মানে কি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আমাদের শেয়ার মার্কেটের রেগুলেটরি বডি, তারা খালি 444টা এমন কোম্পানিকে আছে যাদেরকে তারা এই পারমিশন দিয়েছে, যারা এই সার্ভিস আপনাকে দিতে পারে। কিন্তু সেই সার্ভিস নিতে গেলে আপনাকে মিনিমাম 50 লাখ টাকার উপর ইনভেস্ট করতে হবে। তো আপনি যদি 50 লাখ টাকার উপরেও ইনভেস্ট করতে পারেন, আমি বলবো শিখে করবেন। যদি কমও করেন, শিখে করবেন, না শিখে এইখানে করবেন না। এবার কি শিখতে হবে সেটা যদি আমি বোঝাবার চেষ্টা করি, তো ধরুন আজকে আপনি একটা বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, তো আপনি কি করেন? আপনি যে জায়গায় বাড়িটা বা ফ্ল্যাটটা কেনার কথা ভাবছেন, আপনি নিশ্চয়ই একটু ঘুরে দেখেন জায়গাটা, রাইট? যে ওখান থেকে আহ মানে মার্কেটটা কত দূরে, বা কলেজটা কত দূরে, বা স্কুলটা কত দূরে, বা হোটেলটা কত দূরে, বা হসপিটালটা কত দূরে, রাইট? সো বেসিক্যালি আপনি অ্যানালিসিস করেন। তো সেরকমই কোন স্টকে আমি টাকা লাগাবো সেটা করতে গেলে আমাদের অ্যানালিসিস করতে হবে। এবার এই অ্যানালিসিস দু রকমের হয়, একটাকে আমরা বলি হচ্ছে কি টেকনিক্যাল অ্যানালিসিস, আর আরেকটাকে বলি হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ঠিক আছে? সো টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি? টেকনিক্যাল অ্যানালিসিস, সো টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে যে ধরুন আজকে সিএনবিসি ফিএনবিসি এসব যে নানা রকম চ্যানেল আছে, আপনি যদি সেখানে দেখেন যে টাকা মানে এই প্রাইস বাড়ছে, ইন্ডিকেটর নানা রকম, মানে ভিজুয়াল মিডিয়াম, চোখে দেখে যখন আমি একটা চার্ট দেখে আমি একটা ডিসিশন নেব যে আমি একটা স্টকে ইনভেস্ট করব কি করব না, সেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। আর আপনি যদি অ্যাকাউন্টস, কমার্স, ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে থাকেন বা ব্যবসা করেন, আপনি নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লোর কথা শুনে থাকবেন। তো এইসব স্টাডি করে যখন একটা ডিসিশন নেওয়া হয় যে একটা স্টকে আমি টাকা লাগাবো কি লাগাবো না, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তাহলে আমার শেয়ার মার্কেটে আমার বন্ধু কারা? আমার বন্ধু হচ্ছে এই টেকনিক্যাল অ্যানালিসিস কনটেক্সটে টেকনিক্যাল চার্টস, ইন্ডিকেটরস। আমার বন্ধু এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস কনটেক্সটে এগুলোকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রাইট? এগুলো যদি আপনারা নাও বোঝেন কোনো অসুবিধা নেই, আজকের দিনে সব অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যায়। খালি আমাকে ফিগারগুলোর মানে কি সেটুকু বুঝলেই আমরা এগোতে পারি। আর থার্ড হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। এই যে আমি কিছুক্ষণ আগে স্টপ লসের কথা বললাম, যে আমি একটা 100 টাকায় শেয়ার কিনেছি এই ভেবে যে 130-এ বেচবো, 30 টাকা কামাবো, কিন্তু সেই শেয়ার প্রাইসটা পড়ে পড়ে যদি 50 টাকা হয়ে যায়, তাহলে আমার লস হচ্ছে কত? 50 টাকা। কিন্তু আমার কিন্তু আহ আমি যদি একটা স্টপ লস লাগিয়ে দিই 90 টাকায়, তাহলে আমার ম্যাক্সিমাম লস হবে 10 টাকা, 50 টাকা না। তো এই করে আমার রিস্কটাকে আমি কমাতে পারছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনারা অনেকেই স্টক মার্কেটের সাথে অনেকদিন ধরে জড়িত, আমাকে বলুন তো স্টক মার্কেট দাঁড়িয়ে আছে যে সাবজেক্টের উপর, সেটা হচ্ছে ফাইন্যান্স। আমাকে বলুন তো ফাইন্যান্সের প্রথম চ্যাপ্টারের নামটা কি? যদি না জানেন তো এন টাইপ করুন, আর যদি জানেন তো আমাকে বলুন ফাইন্যান্সের প্রথম চ্যাপ্টারের নামটা কি? প্রথম চ্যাপ্টার, বেশি কিছু জিজ্ঞেস করছি না, প্রথম চ্যাপ্টারের নামটা কি? ইয়া, প্রথম চ্যাপ্টারের নামটা কি? ওকে, কেউ বলতে পারলেন না, তো আমি একটু বলি। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে রিস্ক ভার্সেস রিটার্ন। ওকে,
দেখুন, আমি এখানে বসে আছি, আমার মাথার উপর পাখা পড়বে কিনা জানি না, বা আমি খুব সুন্দরভাবে রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছি, অন্য একটা গাড়ি এসে ধাক্কা মারবে কিনা জানি না। সো প্রতি মুহূর্তে মানুষের লাইফে একটা রিস্ক আছে, রাইট? তো সেরকমই স্টক মার্কেটও রিস্ক আছে। তো আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে রিস্ককে কমাবো কি করে, আর রিটার্নকে বাড়াবো কি করে। আমাকে যদি কেউ প্রশ্ন করে এই আমার 27 বছর জার্নিতে আমি কি শিখেছি এক লাইনে, তো আমি সেটাই বলবো যে রিটার্নকে বাড়াবো কি করে আর রিস্ককে কমাবো কি করে। জিনিসটা কি হয় যে আমরা রিটার্নটাকে নিয়ে খুব চিন্তিত, যে আমি টাকা লাগালাম আমি কত রিটার্ন পাবো, কিন্তু মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যদি 50% এনার্জি দিই রিটার্নকে কি করে বাড়াবো তার দিকে, 50% কিন্তু এনার্জি এতে দিতে হবে যে আমি রিস্ককে কমাবো কি করে, রাইট? আমি যদি আরো আমার মনের কথা বলি, 40% যদি আমি এনার্জি দেবো রিটার্ন কমানো, আর 60% দেবো রিস্ককে কি করে ম্যানেজ করব। এক- এই জিনিসটা যদি একবার আমি বুঝে যাই, যদি আমি রিস্ককে ম্যানেজ করতে পারি, আমার সারা জীবন আমি রিটার্নের বেনিফিট পাবো। এইগুলোই শেখার বিষয়বস্তু থাকে স্টক মার্কেটের কনটেক্সটে। এইগুলোই যদি আমরা না বুঝি, বড় বড় আহ, বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই কিন্তু, রাইট? তো বন্ধু কারা আমরা বুঝলাম স্টক মার্কেটে, শত্রু কারা? শত্রু হচ্ছে আমার ইমোশন, যা মনে হচ্ছে শেয়ার কিনছি বেচছি, দক্ষতা না বাড়ানো, সবসময় একটা শর্টকাট খুঁজছি, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, মানে সবার উপর ডিপেন্ডেন্ট, নিজের উপর ভরসা নেই। দেখুন, মানুষ যদি নিজের উপরেই ভরসা ছেড়ে দেয়, আর আমার কিছু বলার নেই সেক্ষেত্রে। ওকে, এবার মার্কেটকে কন্ট্রোল কারা করছে? এই যে বড় বড় কোম্পানি, ধরুন এফআইআইস মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, বা মিউচুয়াল ফান্ড কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকস, কর্পোরেটস, বড় বড় ব্রোকার, এদের কাছে কোটি কোটি টাকা আছে, রাইট? এরাই মার্কেট ক্রিয়েটার, রাইট? এরাই মার্কেটকে কন্ট্রোল করছে। যেমন আমি বললাম, আমি যখন ব্যাংকের হয়ে ট্রেজারিতে কাজ করতাম, 200 500 700 1000 কোটি টাকার ট্রানজাকশনের সাথে ডিল করতাম। কার টাকা? ব্যাংকের, রাইট? তো জিনিসটা হচ্ছে গিয়ে যে তারা অনেক টাকা ইনভেস্ট করতে পারে, কিন্তু যারা ক্ষুদ্র নিবেশক বা রিটেল ইনভেস্টার্স, তারা তো এই কোটি কোটি টাকা লাগাতে পারবে না, তাই না? তো তাদের কি কি জানতে হবে? তাদের জানতে হবে যে এই যে আমাদের, ধরুন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আমরা দেখি না যে যেমন ভাবে একটা ঢেউ ওপর নিচ করছে, তার সাথে সাথে একটা লোক, এটাকে বলে সার্ফবোর্ড, একটা কাঠের পাদানির ওপর পা দিয়ে সেও জলের সাথে গা ভাসিয়ে চলতে থাকছে। তো আমাদেরকে সেটা জানতে হবে যে কি করে আমরাও গা ভাসিয়ে চলতে পারি এর সাথে। এগুলি শেখার, বোঝার, জানার বিষয় থাকে। এবার কতগুলো মার্কেট আছে যেখানে আপনি টাকা ইনভেস্ট করে কামাতে পারেন। তো নানা রকম মার্কেট আছে, স্টক মার্কেট, ডেরিভেটিভস, কমোডিটিস, ফরেক্স, বন্ড, এরকম নানান মার্কেট আছে। এই ডেরিভেটিভস মার্কেটকেই ফিউচার্স এন্ড অপশনস বলে অনেকে বলে, রাইট? তো আমাকে অনেকে প্রশ্ন করে যে কোন মার্কেট দিয়ে শেখা শুরু করা উচিত। আমি সবসময় বলবো প্রথম করবেন স্টক মার্কেট, তারপরেই অন্য মার্কেটে যাবেন। স্টক মার্কেট না করে অন্য কোনো কিছুতে যাবেন না, রাইট? আর সব থেকে মানে ভুল অনেকে করছে এই জিনিসটা দেখছি, যে প্রথমেই তারা ডেরিভেটিভস মার্কেট বা ফিউচার্স অপশনস মার্কেট বলে আমরা যাকে চিনি, সেই মার্কেটে প্রথমেই ঢুকে যাচ্ছেন। এই ভুলটা প্লিজ করবেন না। কেন করবেন না একটু বোঝাই। যে আপনার যদি জিরোদা একটা প্ল্যাটফর্ম, ধরুন সেখানে শেয়ার কেনা বেচা করা যায়, তো আপনি যদি সেই প্ল্যাটফর্মে যেই ঢুকবেন, দেখবেন একটা পপ আপ আসছে যেখানে লেখা রিস্ক ডিসক্লোজার ডেরিভেটিভস, মানে ডেরিভেটিভস এ কি রিস্ক আছে। আর এই রিস্কের ব্যাপারে বলছে কে? সেবি। সেবিকে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রেগুলেটরি বডি। তারা কি বলছে? তারা বলছে 9 out of 10 ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ইন দ্য ইকুইটি ফিউচার্স অপশন সেগমেন্ট ইনকার নেট লসেস। মানে যারা ফিউচার্স অপশনস এ ট্রেড নিচ্ছে, রাইট, যারা ফিউচার্স অপশনস এ ট্রেড নিচ্ছে, তার মধ্যে 10 জনের মধ্যে 9 জন লস করছে। ওকে, কে বলছে? সেবি। আবার পড়ি, 9 out of 10 ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ইন ইকুইটি ফিউচার্স অপশন সেগমেন্ট ইনকার নেট লসেস। মানে যারা ফিউচার্স অপশনে ট্রেড নিচ্ছে তার মধ্যে 10 জনের মধ্যে 9 জন লস করছে। আরেকটা কে স্টাডি কোথায় এসেছে? বিজনেস টুডে, এটা খুব স্বনামধন্য ম্যাগাজিন। সেখানে জিরোদা যে কোম্পানিটা, তারাই এই স্টাডিটা করেছিল। তারা কি বলছে দেখে, যে less than 1% অ্যাক্টিভ ফিউচার্স অপশন ট্রেডার্স আর্ন ওভার 7% অ্যানুয়ালি। মানে যারা ফিউচার্স অপশনসে ট্রেড নিচ্ছে, তাদের মধ্যে 1% লোক আছে যারা 7%-এর উপরে কামাচ্ছে। এর অর্থ কি হচ্ছে? যে 99% লোক 7%-এর নিচে কামাচ্ছে, তাই তো? সো তাহলে কি হলো? লেস দেন 1, এখানে তো বলছে less than 1%, তাও আমি 1% ধরছি। অ্যাক্টিভ ফিউচার্স অপশন ট্রেডার আর্ন ওভার 7%, মানে 1% লোক 7%-এর বেশি কামাচ্ছে। এর অর্থ 99% লোক 7%-এর নিচে কামাচ্ছে। এবার ভাবুন, আমরা শুরুতে কি বলেছি, যে আমি ধরুন ব্যাংকে টাকা রাখলাম, আমার কিচ্ছু করতে হলো না সারা বছর, আমার কিচ্ছু করতে হলো না, একবার খালি ব্যাংকে গিয়ে টাকা রাখলাম, বছরের শেষে
আমার অ্যাকাউন্টে ইন্টারেস্টের পুরো 7% টাকা চলে এলো। কিন্তু এইখানে যখন আমি ফিউচার্স অপশনসে ট্রেড নিচ্ছি, আমাকে স্টাডি করতে হচ্ছে, রিসার্চ করতে হচ্ছে, অ্যানালিসিস করতে হচ্ছে, ট্রেড নিতে হচ্ছে। এত কিছু করেও যদি 99% লোক সেই 7%ও কামাতে পারছে না, তো কিছু তো বড় ভুল হচ্ছে। আর বড় ভুলটা কি হচ্ছে, তারা তাদের টাকাটাকে নিয়ে নয় ছয় করছে। রাইট? মানে মানে এটা কিরম হচ্ছে, ওই ডাক্তারি পাশ করিনি কিন্তু প্রথমে সার্জারি করতে চলে গেছি। মানে অ আ ক খ শিখিনি, প্রথমেই আমি সেন্টেন্স লিখতে চলে যাচ্ছি, বা সেন্টেন্স লিখতে শুনিনি, ভালো করে শিখিনি, আমি প্যারাগ্রাফ লিখতে চলে গেলাম। রাইট? সো এই ভুলটা প্লিজ করবেন না। আমি বলছি না ফিউচার্স অপশন শিখবেন না, নিশ্চয়ই শিখবেন, এটাও খুব ভালো সুন্দর জিনিস শেখার। খালি আমি এটা বলছি যে প্রথমে ইকুইটি মার্কেটটাকে শিখে তারপরেই ফিউচার্স অপশনসে ঢুকবেন। রাইট? না হলে আমি লোককে 2 4 6 লাখ 10 লাখের কথা তো বলবো না, লোককে কোটি কোটি টাকা লস করতে দেখেছি এর জন্য। এটা কি আপনাদের ক্লিয়ার হলো? এটা যদি ক্লিয়ার হলো তো প্লিজ একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। অর্জুন মন্ডি, ক্রিপ্টো মার্কেট তো আরোই ঢুকবেন না, তাহলে ক্রিপ্টো মার্কেটে কোনো আন্ডারলাইন নেই। এখানে যখন আপনি একটা টিসিএস এর শেয়ার কিনছেন, পেছনে টিসিএস আছে। একটা ইনফোসিস এর শেয়ার কিনছেন, সেখানে পেছনে ইনফোসিস আছে। রাইট? ক্রিপ্টোতে কিছু নেই, পেছনে দের ইজ, এটাকে বলে আন্ডারলাইন, দের ইজ নো আন্ডারলাইন। আমার একটা বন্ধু 18 লাখ টাকা চলে গেছে এই একটা ক্রিপ্টোর কোম্পানিতে লাগিয়েছিল, সে কোম্পানি একদিন সন্ধ্যেবেলা বন্ধ হয়ে গেল। ইটস অ্যান আনরেগুলেটেড। এখানে যেমন সেবি রেগুলেট করছে পুরো জিনিসটা, কালকে যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায় সেবি আপনার টাকা পুরো ফেরত দেবে। কিন্তু এইখানে ক্রিপ্টো মার্কেটে সেই জিনিস কিন্তু হবে না। রাইট? সো এই জিনিসগুলো বুঝুন। এইগুলো না বুঝেই যদি আমরা আমাদের মেহনতের টাকা, এই ক্যাপিটাল যেটা আপনাদের মেহনতের টাকা, সেই টাকাটাকে নয়ছয় করার কোনো মানে হয় না। রাইট? আর থ্যাংক ইউ যারা রেসপন্ড করলেন। তাহলে এই অবধি বুঝলাম। এবার আমরা বুঝি যে কত রকমের ট্রেডিং স্টাইল আছে, কত ভাবে আপনারা ট্রেড নিতে পারেন। তো এর কিছু রকমের স্টাইল আছে, যেটাকে আহ, একটা হচ্ছে স্ক্যালপিং, ইন্ট্রাডে ট্রেডিং, বিটিএসডি, সুইং ট্রেডিং আর পজিশনাল ট্রেডিং। আমি এক এক করে বোঝাচ্ছি। তো স্ক্যালপিং জিনিসটা কি? স্ক্যালপিং হচ্ছে যে ধরুন আপনি একটা শেয়ার কিনলেন এই ভেবে যে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে বেচে আমি টাকা কামাবো। এই মানসিকতা নিয়ে যখন আপনি ট্রেডটা নিচ্ছেন, এটাকে বলা হয় স্ক্যালপিং। ইন্ট্রাডে, ইন্ট্রাডে মানে উইদিন আ ডে, একদিনের মধ্যে যদি আপনি শেয়ার কেনা বেচা করে টাকা কামাতে চান, সেটা হচ্ছে ইন্ট্রাডে। বিটিএসটি কি? বিটিএসটি হচ্ছে বাই টুডে সেল টুমরো, আজকে কিনে কালকে বেচে যদি আমরা টাকা কামাতে চাই, তাহলে সেটাকে বলা হয় বিটিএসটি। সুইং ট্রেডিং কি? সুইং ট্রেডিং হচ্ছে যে আমরা আহ, যাদের ধরুন আহ, করছি মানে ধরুন 10 থেকে 15 দিনের মধ্যে বেচে যারা টাকা কামাতে চায়, তাদেরকে আমরা বলি হচ্ছে কি সুইং ট্রেডিং। রাইট? আর পজিশনাল ট্রেডিং হচ্ছে কি লং টার্ম, যে আমরা যদি ধরুন এই ভেবে শেয়ারে ইনভেস্ট করছি যে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে গিয়ে আমি টাকা কামাতে চাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পজিশনাল ট্রেডিং। রাইট? সো এরকম নানা রকম ট্রেডিং স্টাইল আছে, স্ক্যালপিং, ইন্ট্রাডে, বিটিএসডি, সুইং ট্রেডিং আর পজিশনাল ট্রেডিং। ঠিক আছে? সো এবার অনেকে প্রশ্ন করে যে কোনটা ভালো। তাহলে এটাকে বোঝাবার জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কম সময়ের মধ্যে আপনি কি করতে পারেন, ইন্ট্রাডে আর স্ক্যালপিং। এবার দেখুন, একদিনে মার্কেট তো বেশি মুভ করে না, 1 থেকে 3%-এর মধ্যেই মোটামুটি মুভ করে। এবার সেখানে যদি আপনি ভালো পয়সা কামাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে মাল্টিপল ট্রেডস নিতে হবে, অনেকগুলো ট্রেড নিতে হবে, যেটা কিছু মিনিট থেকে কিছু ঘন্টার। আর এটা মোটামুটি ফুল টাইম জব হয়ে যায়, কেন কন্টিনিউয়াসলি আপনাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে, ছোট ছোট বাই আর সেল সিগন্যালের দিকে খেয়াল রাখতে হবে। রাইট? আর গেন হলে ছোট ছোট গেন হবে, লস তো আপনি স্টপ লস দিয়ে আটকাতে পারছেন। রাইট? আর একটু স্ট্রেসফুল হয়ে যায়, কেন কন্টিনিউয়াসলি আপনাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। অন দ্য আদার সাইড, সুইং বা পজিশনাল ট্রেডিং এ কি হচ্ছে, এটা যেহেতু মুভমেন্টের জায়গাটা অনেক, রাইট, তো সেখানে কি হচ্ছে, সেখানে যদি আপনি ভালো উপার্জন করতে চান, তাহলে আপনাকে অনেক মানে বেশি ট্রেড নিতে হবে না। এইখানে আপনি যেটা বললাম শুরুতে, সপ্তাহে যদি 2 3 ঘন্টাও দেন, তার কনটেক্সটেও আপনি ট্রেড নিয়ে আপনি ভালো উপার্জন করতে পারেন। আর সেই জন্য বলছি পার্ট টাইম, কেন কন্টিনিউয়াসলি আপনাকে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে না। আর এখানে যেহেতু মুভমেন্টের জায়গাটা বেশি, ওখানে গেন হলে বড় বড় গেন হবে, আর লস হলে তো আপনি স্টপ লস দিয়ে আটকাতে পারছেন। আর রিলেটিভলি স্ট্রেস ফ্রি, বেশি স্ট্রেস নেই, কেন
কন্টিনিউসলি স্ক্রিনের সামনে তাকিয়ে থাকতে হচ্ছে না। সুতরাং আপনি ধরুন চাকরি করছেন বা ব্যবসা করছেন, তার সাথে যদি আপনি কামাতে চান, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো বেশি ফোকাস করবেন সুইং বা পজিশনাল ট্রেডিং এর দিকে। রাইট, হ্যাঁ, কখনো সময় পাচ্ছেন, টাইম ম্যানেজ করতে পারছেন, তো আপনি ইন্ট্রাডে স্ক্যাল্পিং করলেন। আর যদি আপনি ফুল ফ্লেজেড ইন্ট্রাডে স্ক্যাল্পিং করতে চান, সেটা তো সবসময় করতে পারেন। রাইট। সো এই অবধি যদি আমি যা ডিসকাস করছি, যদি আপনারা রিয়েল ভ্যালু পাচ্ছেন, আমি যদি আপনার মঙ্গলবার সন্ধ্যেবেলাটা নষ্ট না করছি, তো প্লিজ একটা ভি টাইপ করবেন চ্যাট বক্সে, ভি মিনস ভ্যালু, যে এই ডিসকাশন থেকে আপনারা ভ্যালু পাচ্ছেন। কেননা আমি অনেক বড় বড় সবকিছু বলতে পারি, কিন্তু ওর কোনো মানে হয় না যদি এই বেসিক্স গুলোই ক্লিয়ার না থাকে। রাইট, সো সেই জন্য এগুলো আপনার সামনে তুলে ধরছি। আর যেটা বললাম যে আমি একদম জিরো থেকে গুছিয়ে স্টক মার্কেট আপনাদেরকে জানাতে আর শেখাতে চাই। রাইট, তো সেই জন্য এইটাকে নিয়ে আমি আলোচনা করছি। রাইট, থ্যাংক ইউ যারা রেসপন্ড করছেন। ওকে, ক্লিয়ার। রাইট। সো এবার হচ্ছে গিয়ে যে কিছু মানুষ আমরা শুনি তারা লস করছে কেন, এই টিপস, অর্ধ নলেজ, সফটওয়্যার এক্সপার্টস, মানে সবার উপর ভরসা, নিজের উপর ছাড়া। রাইট, সে করলে চলবে না। এবার স্টক মার্কেটে দেখুন, স্টক মার্কেটে মেজর চারটে রেজাল্ট হতে পারে। কি কি সেই রেজাল্ট? বিগ লস, স্মল প্রফিট আর বিগ প্রফিট। এবার দেখুন, বড় বড় প্রফিট হলেই তো, মানে সেটাই তো আমরা চাই, যাতে বড় বড় প্রফিট হয়। তো সেটা হলে তো আমরা খুবই খুশি হব। স্মল প্রফিট হলেও ঠিক আছে, প্রফিট তো। স্মল লস, রিস্ক ভার্সেস রিটার্ন, মাঝে সাঝে ছোটখাটো ব্যবসা যেমন ছোটখাটো লস ঝেলতে হয়, এটাও সেরকম। কিন্তু বিগ লস তো হবে না। কেন? কেন আমি স্টপ লস লাগাবো। তাহলে স্টক মার্কেটে আমি এই তিনটে জিনিসের উপর কাজ করব: স্মল লস, স্মল প্রফিট আর বিগ প্রফিট। রাইট। এবার কেউ যদি আপনাকে বলে যে আপনি প্রতিনিয়ত বড় বড় প্রফিট করবেন, সে কখনো হয় না, সেটা মিথ্যে কথা বলছে। কিন্তু যেটা হয় যে স্টক মার্কেটে আপনি কামাতে সবসময় পারবেন। কেন বলছি এটা? কেন, সেখানে ধরুন আপনি 10টা ট্রেড নিয়েছেন, 10টা ট্রেডের মধ্যে আমি 5টা ট্রেড ধরে চলছি, যেখানে আপনার 2 টাকা করে স্টপ লস লেগে গেল, তাহলে কত হলো? 10 টাকার লস হলো। কিন্তু ধরুন আপনি তিনটে ট্রেডে আপনি 3 টাকা করে জিতলেন, তার মানে জিতলেন কত? 9 টাকা। আর দুটো ট্রেডে আপনি 4 টাকা করে জিতলেন, জিতলেন কত? 8 টাকা। ডাব্লু মানে উইন, এল মানে লস। তো টোটাল জিতলেন কত? 17 টাকা। লস করলেন কত? 10 টাকা। তাই নেটে জিতলেন কত? 7 টাকা। এই জিনিসটা আমরা প্রফেশনাল ট্রেডাররা বুঝি, যেটা সাধারণ মানুষ বোঝে না, যে আমরা স্টক মার্কেটে যে টাকাটা কামাই, সেটা সবসময় কামাই হচ্ছে পোর্টফোলিও লেভেলে। কি বলে? পোর্টফোলিও মানে অনেকগুলো ট্রেড যখন আমরা একসাথে নিচ্ছি, সেই জায়গায় আমরা সবসময় টাকা কামাতে পারবো। রাইট, এর একটা বিস্তারিত ক্যালকুলেশন আমি আপনাদের বোঝাবো আজকে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে হতেই পারে কিছু স্টকে আমার স্টপ লস লেগে গেল, তো আমাদের কান্নাকাটির কোনো কারণ নেই। আমরা পুরো পোর্টফোলিও লেভেলে জিতবো, সেটার বিস্তারিত ক্যালকুলেশন আজকে দেখাবো আপনাদের। রাইট, হ্যাঁ, যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে স্টপ লসটা আমাদের লাগাতে হবে। স্টপ লস যদি আমি না লাগাই, সেটা আমার ভুল। ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন করি আপনাদের, যে ধরুন আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, তার কনটেক্সটে আপনার সংসারে একটা টাকা আসে, ধরুন আমরা সেটাকে এস দিয়ে ডিনোট করছি। আর ধরুন কখনো আপনি হয়তো লটারি কেটেছেন, তার কনটেক্সটে হয়তো আপনার লটারি জিতেছেন, কিছু ঘরে টাকা এসে। আমাকে বলুন যে আপনি আপনার সংসার এই চাকরি বা ব্যবসার টাকায় চালাবেন, কি লটারির টাকায়? যে লটারি হয় তো এল টাইপ করুন, আর যদি চাকরি বা ব্যবসা হয় তাহলে এস টাইপ করুন চ্যাট বক্সে। কোন টাকায় আপনি আপনার সংসার চালাতে চাইবেন? হুম, কোনটায়? তো আপনার সবাই একজন খালি লটারি বলছেন, চন্দ্রশেখর বিশ্বাস, আপনি লটারি দিয়ে চালা লাইফ সংসার টাকা, একবার যদি বিবাহিত হন আপনার ওয়াইফকে গিয়ে বলবেন আমি লটারির টাকায় সংসার চালাবো। রাইট। সো সেটা কখনোই ঠিক না। রাইট, তো আমরা কেননা আমরা চাইবো যে মাসের শেষে ভাই একটা যেন আমি জানি যে কত টাকা আমি চাইছি। রাইট, সো দেয়ার হ্যাজ টু বি আ সার্টেনটি। হ্যাঁ, পেয়ে গেলাম এক্সট্রা লটারি, মানে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সেই দিয়ে আমার সংসার চালাবো, সেই মানসিকতাটা আমার মনে হয় না ঠিক। তো এই যে, মানে আমি সংসার চালাতে গেলে আমার একটা সার্টেনটি চাই, যে ভাই আমি মাসের শেষে এই টাকাটা, সে ব্যবসা করি আর চাকরি করি, মোটামুটি এই টাকাটা কামাই। তো সেই সার্টেনটি জিনিসটাকেই আমরা স্টক মার্কেটের পরিভাষায় কি বলি? প্রবাবিলিটি। মানে আমি যে কোনো স্টকেই ইনভেস্ট করব না, আমি সেই স্টকেই টাকা লাগাবো যার
জেতার প্রবাবিলিটি বা সম্ভাবনা খুব বেশি, রাইট? এটাকে আমরা বলি হাই প্রবাবিলিটি ট্রেড। যে কোনো একটা স্টকেই আমি টাকা লাগিয়ে দেবো না, আমি সেই স্টকেই টাকা লাগাবো যার জেতার সম্ভাবনা অনেক বেশি। আর তার জন্য আমার কি থাকবে, আমার কিছু রুলস থাকবে, নিয়ম থাকবে। যে স্টক সেই নিয়মগুলো ফলো করছে, আমি খালি সেই স্টকেই টাকা লাগাবো, রাইট? তো এইগুলোর ব্যাপার আছে, যে এগুলি শিখতে হয়, সময় দিতে হয়, এফর্ট দিতে হয়, রাইট? এবার আমি নেক্সট জিনিসটা যেটা ডিসকাস করবো, যে সামথিং কল পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই পাওয়ার অফ কম্পাউন্ডিং কে কি বলা হয়? অষ্টম আশ্চর্য। এবার দেখুন, পৃথিবীতে 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে 7টা আশ্চর্য আছে, অষ্টম বলে কিছু নেই। তাও আমরা মানে এর গুরুত্ব বোঝাবার জন্য এটাকে অষ্টম আশ্চর্য বলা হয়। এবার এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরুন আপনি 10,000 টাকা করে প্রতিদিন আলমারিতে তুলে রাখলেন 1 মাস। প্রতিদিন 10,000 করে তুলে রাখছেন 1 মাসের জন্য, মানে এই 30, প্রতিদিন মানে 30 দিন আপনি 10,000 করে আলমারিতে তুলে রাখলেন। এটা একটা সিনারিও। আর একটা সিনারিও হচ্ছে যে আপনি কাউকে ধরুন 1 টাকা দিলেন, সে আপনাকে 2 টাকা ফেরত দিল, আপনি 2 টাকা দিলেন, সে আপনাকে 4 টাকা ফেরত দিল, আপনি 4 টাকা দিলেন, সে আপনাকে 8 টাকা ফেরত দিল। এই ঘটনাটা চললো নেক্সট 30 দিন। ঠিক আছে, আমাকে বলুন আপনি কোন অপশনটা চুজ করবেন, ওয়ান কি টু? একটু লিখুন চ্যাট বক্সে, আপনি কোন অপশনটা চুজ করবেন, ওয়ান কি টু? তো বেশিরভাগ আপনারা টু বলছেন। তো আমরা একটু হিসেব করে দেখি, আমি যদি 10,000 টাকা করে প্রতিদিন 30 দিন টাকা লাগাই, তার মানে আমার কত টাকা হচ্ছে মাসের শেষে? 3 লাখ টাকা, তাই তো? আর আমি যদি 1 টাকা লাগালাম, আমি 2 টাকা পেলাম, 2 টাকা, 4 টাকা, 4 টাকা, 8 টাকা, তাহলে সেটা 30 দিনে হয় গিয়ে 107,37,41,823, 107 কোটি টাকা। কত দিনে? 30 দিনে। কিন্তু এরকম তো হয় না, এটা তো আলাদিনের চিরাগ পাওয়ার মতো। কিন্তু তাও কেন ডিসকাস করছি, এইটা বোঝাবার জন্য যে ধরুন আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখলেন, 7% ইন্টারেস্ট পাচ্ছেন, মানে বছরের শেষে আপনার টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে 1,07,000। এবার পরের বছর যখন আপনি এই 1,07,000 লাগাচ্ছেন, 7% ইন্টারেস্ট পাচ্ছেন, তার মানে কি হচ্ছে, আপনি 1 লাখের, এই 1 লাখের উপর 7% তো পাচ্ছেনই, উপরন্তু আপনার 7,000-এর উপরেও আপনি 7% পাচ্ছেন। মানে এই যে এক্সট্রা টাকাটা আপনি পাচ্ছেন, তার উপরে আরো টাকা জেনারেট হতে থাকছে। এটাকে আমরা বলি কি, কম্পাউন্ডিং, গেইনস জেনারেটিং মোর গেইন। যত গেইন হচ্ছে তার উপরে আরো গেইন হতে থাকছে, রাইট? আর এর সুবিধে পাওয়ার জন্য যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, তত বেটার। আজকে এই ওয়ারেন বাফেট 11 বছর বয়সে সে ইনভেস্টমেন্ট শুরু করেছিল, উনি কালকে ছাড়লেন 94 বছর বয়সে। আপনি খালি ভাবুন কম্পাউন্ডিং এর কি এফেক্ট উনি পেয়েছেন লাইফ। সেই জন্য পৃথিবীর সব থেকে বড় ইনভেস্টর, রাইট? তো এই যত তাড়াতাড়ি শুরু করতে পারেন সেটা তত বেটার। এটাও একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরুন দুজন মানুষ আছে, একজনের নাম হচ্ছে শঙ্কর, আর একজনের নাম হচ্ছে মনীষা। শঙ্কর কি করছে, শঙ্কর তার ধরুন 24 বছর বয়স থেকে সে 2,000 টাকা করে প্রতি বছর ব্যাংকে রাখছে, বছরে 2,000। এটা করছে সে 30 বছর বয়স অব্দি, যে যেখানে সে ইন্টারেস্ট পাচ্ছে 12%। এরপরে আহ সে আর 30 বছর পর থেকে 65 বছর অব্দি আর কোনো ব্যাংকে প্রতি বছর 2,000 করে রাখছে না, কিন্তু যে টাকাটা তার 30 বছর অব্দি জমেছিল ব্যাংকে, সেটাকে রেখে দিচ্ছে, যেখানে সে 12% ইন্টারেস্ট পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, মনীষা কি করছে, মনীষা আহ 30 বছর বয়স থেকে সেও প্রতি বছর 2,000 করে ব্যাংকে রাখছে, তার 65 বছর বয়স অব্দি। আর সেও কিন্তু প্রতিটা বছরে 12% করে ইন্টারেস্ট পাচ্ছে। এবার যদি আমরা হিসেব করে দেখি, দুজনেরই বয়স যখন 65, দুজনেই 1 মিলিয়ন রুপি কামাচ্ছে। 1 মিলিয়ন মানে হচ্ছে গিয়ে 10 লাখ টাকা। কিন্তু এই 10 লাখ কামাবার জন্য শঙ্করকে কত ইনভেস্ট করতে হয়েছে? শঙ্কর ইনভেস্ট করছে 2,000 করে 6 বছর, কেননা তার 24 বছর বয়স থেকে 30 বছর, 2,000 × 6 হচ্ছে কি 12,000 টাকা। আর মনীষা কত ইনভেস্ট করছে, তার 2,000 করে 36 বছর, তার 30 বছর বয়স থেকে 65 বছর, রাইট? 2,000 × 36 হয় কত, 72,000। তাহলে শঙ্কর ইনভেস্ট করছে 12,000, মনীষা ইনভেস্ট করছে 72,000। তার মানে কগুণ মনীষাকে বেশি টাকা দিতে হলো? 6 গুণ। 12 × 6 = 72। 6 গুণ মনীষাকে বেশি টাকা দিতে হলো একই টাকা কামাবার জন্য, কেননা সে কিছু বছর পর থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছে। আজকে সেই জন্য আপনার দেখবেন, আপনি ইন্স্যুরেন্স কিনতে গেলে আপনার যত বয়স বাড়বে তত আপনাকে বেশি প্রিমিয়াম দিতে হয়।
রাইট? এটাকে একটা ফাইন্যান্সের কনসেপ্ট আছে যেটাকে বলে টাইম ভ্যালু অফ মানি, রাইট? তো এইসব ব্যাপার আছে, সেই জন্য আমি বলি যে আপনার বয়স আজকে যতই হোক, সে 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, এখনই বেস্ট টাইম ইনভেস্ট করা শুরু করা। তাহলে কি হবে, যত দিন আপনি বেঁচে থাকবেন তত আপনি এই ইনভেস্টমেন্টের বেনিফিট পাবেন, রাইট? আর কত টাকা কামাবেন অবভিয়াসলি ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনভেস্ট করছেন, কত দিনের জন্য করছেন, আর কত রিটার্নস আপনি সেই ইনভেস্টমেন্ট থেকে জেনারেট করছেন। এবার দেখুন, এটা আমাদের বোঝা কেন এত প্রয়োজন হয়ে গেছে। দেখুন, আমার বাবাকে আমি দেখেছি, উনি যখন ব্যাংকে টাকা রাখতেন 13-14% ইন্টারেস্ট পেতেন, সেখান থেকে এখন কমে কমে 6-7% থেকে দাঁড়িয়েছে। আপনি যদি আমেরিকার কোনো ব্যাংকে টাকা রাখেন, সেখানে তারা 2-3% ইন্টারেস্ট দেয়। এবার বলা যায় না এই 6-7%টা কমে কমে 2-3%-এ গিয়ে দাঁড়ালো, তাই না? এবার অন্যদিকে কি হচ্ছে, মানুষের এভারেজ লিভিং লাইফ ইজ ইনক্রিজিং। মানুষ আগে থেকে কিন্তু অনেক বেশি বাঁচছে, তাই না? মারা যাচ্ছে, অনেকে ইয়াং লোক মারা যাচ্ছে, কিন্তু আমি যদি গড়ে দেখি মানুষ আগের থেকে অনেক বেশি বাঁচছে। আগে আমরা অনেকেই দেখতাম 60-65 মারা যেত, এখন অনেকেই 70-80-90 অব্দি বাঁচছেন, খুব ভালো কথা। কারণ ওষুধ বেরিয়ে গেছে, নানা রকম টেস্ট বেরিয়ে গেছে। কিন্তু ভাবুন, একজন কেউ 60-এ রিটায়ার করছে আর 90 অব্দি বাঁচছে, 30টা বছর যদি সে তার কোনো একটা কামাই না থাকে, সেভাবে আমি ব্যাংকে টাকা রাখবো, তো ব্যাংকের তো ইন্টারেস্ট কমতে থাকছে আর ইনফ্লেশন বাড়তে থাকছে। এবার অনেকে বলবে ছেলেপিলে দেখবে, আর যার ছেলেপিলে নেই সে কি করবে? আর আমাদের ছেলেপিলেদের লাইফ তো ইজি হবে না, এত মেশিন টেশিন চলে আসছে। এবার সে তার ছেলেপিলেকে দেখবে না, সে আমাকে দেখবে। তো আমি পুরো বডি ফেলে দিলে তো চলবে না। কিন্তু আবার অন দা আদার সাইড কি হচ্ছে, আমাদের বয়স যত হচ্ছে কর্মক্ষমতা কমতে থাকছে, নানা রকম ব্যাধি আসছে শরীরে। আবার অ্যাট দ্য সেম টাইম নানা রকম যে ধরুন আহ, মানে আমি যদি ভাবি ব্যবসা করব, আমাকে কিছু মাল কিনতে হবে, বানাতে হবে, বেচতে হবে, ক্লায়েন্টকে কাস্টমারকে ম্যানেজ করো, স্টাফকে ম্যানেজ করো, অনেক ঝামেলা। তো তার থেকে সব মানে সেই জন্য স্টক মার্কেট একটা দারুণ জায়গা, যেখানে আপনি চুপচাপ ঘরে বসে, রাইট, চুপচাপ ঘরে বসে যদি একটা ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনি লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন, রাইট? কিন্তু হ্যাঁ, প্রথমে তো ভয় লাগে, যেমন একটা সাঁতার কাটতে গেলে প্রথমে ভয় লাগে, কিন্তু একবার সাঁতার শিখে গেলে আমরা ওয়েট করি কতক্ষণে একটা পুল পাবো, গিয়ে জলে ঝাঁপ দেবো, রাইট? তো সেরকমই যারা একবারই স্টক মার্কেট শিখে যায়, তারা ওয়েট করে থাকে যে কতক্ষণে সে আহ, মানে মার্কেটটা খুলবে, সোয়া 9টায় মার্কেট খুলবে আর আমরা ট্রেড নেওয়া শুরু করব, রাইট? আর এইটা আজকের দিনে কেন জানাটা আরো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, দেখুন আজকে আমরা যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং শেখাই, আমার 1 লাখের উপর স্টুডেন্ট আছে বললাম। এই মর্গান স্ট্যানলি হচ্ছে একটা খুব বড় ইনভেস্টমেন্ট ব্যাংক পৃথিবীর। তো 1990 থেকে 2020 অব্দি আমরা নিশ্চয়ই দেখেছি ভারতবর্ষ কত গ্রো করেছে। মর্গান স্ট্যানলি বলছে ভারতবর্ষ আরো ফাস্ট গ্রো করবে, রাইট? এখন চতুর্থ নম্বর বড় ইকোনমি থেকে কিছুদিনের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে ভারতবর্ষ আমেরিকা চায়নার পরেই ভারতবর্ষ র্যাঙ্ক হতে চলছে, রাইট? বব স্টেনফেলস, ম্যাকিনজের চেয়ারম্যান, কি বলছে, ইটস নট ইন্ডিয়াস ডিকেড, ইটস ইন্ডিয়াস সেঞ্চুরি। ম্যাকিনজে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানি, তার যে 1 নম্বর লোক, সে কি বলছে, নেক্সট 10 বছর ভারতবর্ষ নয়, শতবর্ষ ভারতবর্ষের। সবাই এক কথা কেন বলছে? তার একটাই কারণ হচ্ছে, এর সাথে পলিটিক্স এর ব্যাপার নেই, সিম্পল ব্যাপার হচ্ছে যে আমাদের যে 140 কোটি পপুলেশন, তার মধ্যে 70% এই হ্যাঁ, 70% পপুলেশন হচ্ছে 27 বছর বয়সের নিচে। তো এই যে ইয়াং ছেলেমেয়েরা নেক্সট 40, 30, 40, 50 বছর তারা যে কাজ করবে, তার যে আউটপুট বেরোবে, এইটা আমাদের দেশকে খুব ফাস্ট গ্রো করছে। যেমন জাপান হচ্ছে এখন সব থেকে বৃদ্ধ দেশ, রাইট? তো সেরকম আমাদের দেশ হচ্ছে খুব ইয়াং দেশ। তো সেই জন্য আমি বলি, মানে বাংলায় পাতি বাংলায় যেটা বলে না, ক্ষীর খাওয়ার সময় এসে গেছে। আমরা যদি এই সুযোগটা নিই, রাইট, যেমন একটা ধরুন কোম্পানি, একটা শুরু হচ্ছে কোম্পানি, কোনো খুব কোম্পানিটা খুব ফাস্ট গ্রো করলো, তার সাথে যদি কেউ জড়িত হয়ে যায়, সেও একসাথে খুব ফাস্ট গ্রো করে যায়, রাইট? তো সেই সুযোগটা আমাদের নিতে হবে। আজকে ধরুন এই নোমুরা, এটাও খুব বড় ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি, কি বলছে, ইন্ডিয়া ইজ পয়েজ ফর আ লং টার্ম কোম্পানি গ্রোথ স্টোরি, ইন্ডিয়া অনেক গ্রো করবে। বা ধরুন অনুপ জৈন, ম্যানেজিং পার্টনার ওরিস ভেঞ্চার্স, কি বলছে, মোর গ্লোবাল ফান্ডস উইল সেট আপ শপ ইন ইন্ডিয়া। সবাই এখন ইন্ডিয়ার প্রতি খুব আকৃষ্ট হয়ে গেছে। আজকে জেপি মর্গান, এটা হচ্ছে গিয়ে আমেরিকার 1 নম্বর ব্যাংক, তার যে সিইও জ্যামি ডিমন কি বলছেন, যে 2030-এর মধ্যে ভারতের জিডিপি হবে $7 ট্রিলিয়ন।
রাইট? জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সিম্পল ভাষায় যদি বোঝার চেষ্টা করি, যে আমার যদি জ্বর হয় আমি কি করি? থার্মোমিটার দিয়ে দেখি কত জ্বর, 100 জ্বর কি 101, 102। তো সেরকমই একটা দেশ কত ভালো চলছে সেটা বোঝার জন্য আমরা জিডিপির ব্যবহার করি। এবার ভারতবর্ষের জিডিপি কত আজকে দিনে? $4 ট্রিলিয়ন। ঠিক আছে? সে বলছে 2030-এর মধ্যে, মানে নেক্সট 5 বছরে, তার মধ্যে তো 4.5 বছর ধরে রাখুন, এর মধ্যে কত হচ্ছে বলবে? 7, কেন অলরেডি 4-এ নেই, 4.5-এর কাছাকাছি এসে গেছে। তো 7 হবে। ঠিক আছে? তো তার মানে মানে মোটামুটি অর্ধেক বলছে, মানে আমি ধরুন 7ও হলো না, যদি 6ও হয়, তার মানে বুঝতে পারছেন, মানে যে ভারতবর্ষ আমরা এতদিনে দেখছি তার অর্ধেক ভারতবর্ষ নেক্সট 5 বছরে গ্রো করবে বলছে সে। রাইট? বা মুকেশ আম্বানি ভাইব্রেন্ট গিজার প্ল্যাটফর্মে কি বলছে? ভারতের জিডিপি হবে $35 ট্রিলিয়ন বাই 2047, মানে নেক্সট 22 বছরে হবে 4 থেকে 35। মানে কত গুণ? 9 গুণ। আমি 9 গুণও ছেড়ে দিন, যদি 4 গুণও হয়, তাহলে বুঝতে পারছেন চারটে ভারতবর্ষ যে দেখছেন সেরকম গ্রো করবে। তো কি ট্রিমেন্ডাস অপরচুনিটি! আর এটা তো এমনি এমনি হাওয়ায় বাড়বে না, এটা বিজনেস বাড়বে। এবার বিজনেসের প্রতিফলন অবভিয়াসলি স্টক মার্কেটে পড়বে। এবার জিনিসটা হচ্ছে কে এর বেনিফিট নেবে। যারা বেনিফিট নামে নেবে তবেই তারা সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে যখনই আমি কিছু কিনতে যাচ্ছি তখনই যদি আমার টাকার অসুবিধা হচ্ছে, তার মানে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে নেই। আর অস্বীকার করার তো জায়গা নেই, টাকা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জিনিস। আর টাকা যখন না থাকে কি হয়? মানসিক অশান্তি, শরীর অসুস্থতা, রিলেশনশিপ খারাপ, সবেতে এফেক্ট করে এটা। রাইট? সো আমাদের কি করতে হবে? আমাদের কিছু স্টেপস নিতে হবে। আর আরো কিছু তথ্য আপনার সামনে শেয়ার করি, যেমন আর্নস্ট অ্যান্ড ইয়াং, যেমন ম্যাকিনসে পৃথিবীর খুব বড় ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানি, সেরকম হচ্ছে আর্নস্ট অ্যান্ড ইয়াং। তারা কি বলছে? একটা আমেরিকানদের উপর তারা স্টাডি করেছিল, তার ভিত্তিতে তারা বলছে যে 75% আমেরিকান দেখবেন তাদের মৃত্যুর আগে তাদের সব অ্যাসেট হারিয়ে ফেলতে। কেন বলছেন তারা সেই কথা? কেন? আমেরিকাতে ব্যাংকে টাকা রাখলে কত ইন্টারেস্ট পাচ্ছে? 2-3%। তো সেই দিয়ে তো মানুষের সংসার চলছে না, তখন কি করছে? সে গয়না গাটি, বাড়ি গাড়ি সব বেচতে থাকছে। বেচতে বেচতে এমন একটা সময় এসে যাবে যে তার আর কিছু করার নেই। রাইট? তো 75% আমেরিকানের যদি এই অবস্থা হয়, তাহলে ভাবুন সাধারণ মানুষের কি হতে পারে ভারতবর্ষের। আরেকটা স্টাডি, এই স্টাডিটা কে করেছে আমি জানাবো আপনাদের। সেখানে বলছে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি 100 ছুঁই ছুঁই, কেন এখন অনেক ওষুধ বেরিয়ে গেছে, টেস্ট বেরিয়ে গেছে, মানুষ এখন অনেকে 100 অব্দি বাঁচবে। ইনফ্যাক্ট একটা আর্টিকেল আমি পড়ছিলাম, এমন সব ওষুধ বেরোচ্ছে, গোয়িং ফরওয়ার্ড হয়তো মানুষ 140 অব্দি বাঁচবে। যাই না কি অনেক কিছু মনে হয় অবাস্তব, কিন্তু পরে তো দেখছি হয়ে যাচ্ছে। তো আর সেই আর্টিকেলে কি বলছে যে একটা কাপলের মধ্যে, একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, দুজনের মধ্যে একজন 92 অব্দি বাঁচবে, তার চান্স 50%। আর দুজনের মধ্যে একজন 97 অব্দি বাঁচবে, তার চান্স 25%। এই স্টাডিটা কে করেছেন? এই স্টাডিটা করেছেন এই ভদ্রলোক জন বি. শগন। ইনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। আর উনি সেটাই বলার চেষ্টা করছেন, স্ট্যানফোর্ড পৃথিবীর খুব বড় ইউনিভার্সিটি। আর উনি কি বলছেন? উনি বলার চেষ্টা করছেন যে ধরুন আপনি 30 বছর বয়সে কাজ করছেন, 60 বছর বয়স অব্দি করে, এই যে টাকাটা আপনি কামাচ্ছেন, এই টাকা দিয়ে কিন্তু আপনার 60 থেকে 90 চলবে না। কেননা জিনিসপত্রের দাম বাড়তে থাকছে আর ইন্টারেস্ট কমতে থাকছে। তাহলে আমাদের কিছু করতে হবে যার কনটেক্সটে আমরা একটা কন্টিনিউয়াস একটা ইনকাম করে যেতে পারি। আর সেই কনটেক্সটে স্টক মার্কেট ডেফিনেটলি একটা খুব ভালো জায়গা। এবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি করে কনফিডেন্স ফিল করব যে আমরা সেটা পারবো করতে। এবার দেখুন সেখানে আমার কাউন্টার আনসার হচ্ছে যে আমরা যারা প্রফেশনাল ট্রেডার, আমরা যদি যার হয়ে মানে কোম্পানি হয়ে ট্রেড নিচ্ছি, আমরা যদি কোম্পানিকে কামিয়ে না দিতে পারি, তো কোম্পানি তো আমাকে চাকরিতে রাখবে না। তো কিছু তো জিনিস যেটা আমরা প্রফেশনাল ট্রেডাররা বুঝি, যেটা সাধারণ মানুষ বোঝে না। তো আপনারা কারা জানতে চান কি সেই জিনিস যেটা আমরা প্রফেশনাল ট্রেডাররা বুঝি, যেটা সাধারণ মানুষ বোঝে না? যদি আপনারা জানতে চান তো প্লিজ একটা টাইপ করুন চ্যাট বক্সে। অনেকের যদি আমি পাই, তাহলে আমি একটা ক্যালকুলেশন আপনাদের বোঝাবো যে কি সেই জিনিস যেটা আমরা সাধারণ মানুষ বুঝি, যেটা মানে প্রফেশনাল ট্রেডাররা বুঝি, যেটা সাধারণ মানুষ বুঝে না। ওকে। সো অনেকে ইন্টারেস্ট শো করছেন। তো আমি একটা ক্যালকুলেশন দেখাবো, ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। ক্যালকুলেশনের ব্যাপার তো। তো আমি কি বললাম শুরুতে, যে ধরুন আপনি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছেন, এই ভেবে যে 130 টাকায় আপনি বেচবেন। তার মানে আপনি কামাতে কত চাইছেন? 30 টাকা। ঠিক আছে? এবার ধরুন একটা হয়ে গেল, স্টক মানে কি বলে, কোভিড এর মতো সিচুয়েশন এলো, এই প্রাইসটা হয়ে গেল 50 টাকা, তাহলে আপনার কত হলো লস?
হয়ে যেত 50 টাকা। কিন্তু আপনি একটা স্টপ লস লাগালেন কত টাকা, 90 টাকা, জানলে যেই 90-তে টাচ করলো আপনাকে বার করে দিল। তার মানে আমি রিটার্ন কত চাইছি, আমি চাইছি 30 টাকা কামাতে, তার মানে আর ই মানে রিটার্ন, বা আমি কামাতে কত চাইছি, 30 টাকা। তার জন্য আমি ম্যাক্সিমাম রিস্ক কত নিচ্ছি, 10 টাকা, কেন আমি স্টপ লস লাগিয়েছি 90 টাকা। তাহলে ম্যাক্সিমাম 90-তে হলে আমাকে বার করে দেবে, তাহলে ম্যাক্সিমাম লস হলে আমার 10 টাকা হবে। মানে আমি রিস্ক নিচ্ছি 10 টাকার, যাতে আমি কামাতে পারি 30 টাকা। তার মানে এটাকে বলে রিটার্ন ইস টু রিস্ক রেশিও কত, 30:10, বা যেটাকে আমরা ছোট করে বলতে পারি 3:1। এই অবধি ক্লিয়ার হলে একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। এই অবধি যদি ক্লিয়ার হয় তো একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। ক্লিয়ার? ওকে। এবার আমরা এই এইখানে আমরা কি ধরলাম, 90 রুপিস আমরা স্টপ লস লাগিয়েছি। এবার আমরা যদি 90 ছেড়ে উম, ধরুন আমি আরো রিস্ক যদি বেশি নিতে চাই, তাহলে আমি কি করলাম, স্টপ লস আমি লাগাবো 80-তে, তাহলে ম্যাক্সিমাম লস হবে আমার 20 টাকা, রিস্ক বেশি নিচ্ছি। তো যখন বেশি রিস্ক নেবো, আমি রিটার্নও বেশি চাইবো, সেক্ষেত্রে হয়তো আমি 60 টাকা রিটার্ন চাইবো, তাই না? বা আমি হয়তো রিস্ক নেবো 30 টাকা, তাহলে স্টপ লস লাগাবো 70-এ। তাহলে 30 টাকা যখন রিস্ক নিচ্ছি, আমি রিটার্ন চাইবো আরো বেশি, 90 টাকা। তো আমার এই রিস্ক আর রিটার্নটা ভ্যারি করতে পারে। এই ভ্যারি থেকে কথাটা এসে কি, ভেরিয়েবল। আমরা ছোটবেলায় অ্যালজেব্রা বা বীজগণিত বলে যে সাবজেক্ট আমাদের স্কুলে হতো, সেখানে আমরা পড়েছি না, এক্স অ্যাজ আ ভেরিয়েবল। তো সেরকমই আমি যদি আর বলে দু সাইডে একটা ভেরিয়েবল লাগিয়ে দিই, 3r:1r, এই 1r কে আমরা ছোট করে আরও বলতে পারি। তার মানে আর মানে কি, আর মানে হচ্ছে রিস্ক। তাই রিস্ক যদি আমি 10 টাকা নিই, আমি রিটার্ন কত চাইছি, 3 × 10, 30 টাকা। রিস্ক যদি আমার 20 টাকা হয়, আমি রিটার্ন কত চাইছি, 3 × 20, 60 টাকা। রিস্ক যদি আমার 30 টাকা হয়, আমার রিটার্ন কত চাইছি, 3 × 30, 90 টাকা। এই অবধি কি ক্লিয়ার হলো আপনাদের? ক্লিয়ার হলে একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। এটা যদি ক্লিয়ার হলো তো প্লিজ একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। ইয়া, ওকে, রাইট। তো তাহলে এবার আমরা এইদিকে আসবো, এইদিকে তাহলে এবার আমরা ভাবি যে ধরুন আমি পুরো বছরে 100টা ট্রেড নিয়েছি। এই 100টা ট্রেডে আমার ধরুন 80% ট্রেডে যে টাকাটা আমি গড়ে কামাবো ভেবেছি আমি কামিয়েছি, আর 20% ট্রেডে আমার ধরুন স্টপ লস লেগে গেছে। তার মানে 80% অন 100 মানে হচ্ছে 80টা ট্রেড, আর 20% অন 100 মানে হচ্ছে 20টা ট্রেড। তো যেখানে ধরুন আমি ব্যাংকের হয়ে ট্রেড নিচ্ছি, তো ব্যাংকে যখন উইন করেছে, উইন মানে ব্যাংকের ঘরে টাকা এসছে, তার মানে প্লাস হলো। এলে কত আসছে, রিটার্ন 3r, সেটা 3r ধরেছি, সেটা ব্যবসায়িক ভাষায় বলে রেভিনিউ, রেভিনিউ। আর যখন স্টপ লস লেগে গেছে, তার মানে ব্যাংকের ঘর থেকে টাকা গেছে, মানে মাইনাস, গেলে ম্যাক্সিমাম কত যাবে, আর সেটা না, আর এটা ব্যবসায়িক ভাষায় আমরা বলি এক্সপেন্সেস। তার মানে 80টা ট্রেডে আমি 3r করে জিতেছি, আর 20টা ট্রেডে আমি আর করে হেরেছি। তার মানে 80 × 3r হচ্ছে 240r, মাইনাস 20r, এটা প্লাস মাইনাস করে কত হয়, 220r। এটা একটা প্লাস ফিগার। প্লাস ফিগার কেন, 240 20 থেকে অনেক বেশি। আমার যদি এদিকটা 300r হতো, তাহলে 240r মাইনাস 300r হলে মাইনাস 60r হতো। কিন্তু সেটা তো না, 240 এসছে, 20 গেছে, তো নেটে কত কামিয়েছি, 220r। এটা ক্লিয়ার হলো এই অবধি আপনাদের? একটা সি টাইপ করুন চ্যাট বক্সে, একটা সি টাইপ করুন চ্যাট বক্সে। রাইট? 220 আর কামানো হলো। ওকে, ওকে, ঠিক আছে। এবার আমাদের এইখানে আহ, তাহলে এবার যখন আমি 80% উইন হচ্ছে, সেখানে আমি 220 আর কামাচ্ছি, রাইট? এবার এর থেকে যদি পার্সেন্টেজ উইন বেশি হয়, 90 হয়, 95 হয়, তাহলে তো আরো বেশি কামিয়ে দেবো কোম্পানির জন্য, তাই তো আরো ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এর থেকে কম পার্সেন্টেজ উইন হয়, তার মানে সেই সিচুয়েশন দেখি, যেমন যদি 70% উইন হয়, তার মানে 30% লস হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে 70 × 3r মাইনাস 30 × r, তাই তো? তাহলে কি হচ্ছে, 210r মাইনাস 30r মানে 180r। এখনো কোম্পানিকে কামিয়ে দিচ্ছি, কিন্তু আগে থেকে কম কামিয়ে দিয়েছি, কেননা আমার উইন পার্সেন্টেজ কমেছে। আরো আমি যদি নেগেটিভ ধরি, যে আমার 60% উইন, মানে 40% ক্ষেত্রে আমার স্টপ লস লেগে গেল, 60% উইন হলো, তাহলে কি হলো, 60 × 3r মাইনাস 40 × r মানে 180r মাইনাস 40r মানে 140r। এখনো কোম্পানিকে কামিয়ে দিয়েছি, রাইট? কিন্তু
দেখুন আমি ধরছি আমি 40% ক্ষেত্রে আপনার স্টপ লস লেগে যাবে। কেন ভাই? যদি আমি একটা কোনো সাবজেক্টকে ভালো করে শিখে বুঝে করি, আর 40% ক্ষেত্রে কেন স্টপ লস লাগবে? কিন্তু তাও আমি নেগেটিভ সিচুয়েশন দেখিয়ে বোঝাচ্ছি। আজকে যদি আপনি একটা কয়েন টস করেও করেন না, সেখানেও 50% আপনার হেড টেল পড়ার প্রবাবিলিটি থাকে, তাই না? সো এত নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। তো আর আরেকটা যেটা আমি বোঝাবার চেষ্টা করছি, যে আমি এখানে কি ধরছি, আমি টাকাটা পোর্টফোলিও লেভেলে কামাচ্ছি। আমি ধরেই চলছি আমার 40% কেসে আমার যদি স্টপ লস লেগে যায়, রাইট? আমি তো বলছি না যে আমার স্টপ লস লাগবে না, কিন্তু আমি যখন অনেকগুলো ট্রেডকে একসাথে নিচ্ছি, সেইভাবে কামাচ্ছি। এরকম না যে একটা ট্রেড নিয়েই সেটা লস হয়ে গেলে আমি তখন কান্নাকাটি শুরু করে দিই। আমাকে গুছিয়ে একটা পোর্টফোলিও বানাতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝা। আর এই ওপরের তিনটে কেসে আমি কি বুঝলাম, যে এখানে আমরা 3R1 মানে 1 টাকা লাগাচ্ছি, যাতে 1 টাকার রিস্ক নিচ্ছি যাতে আমি 3 টাকা কামাতে পারি। এবার এই নিচে তিনটের সাথে ওপর তিনটের পার্থক্য এটাই যে এই সাইডটা পুরো সমান, ঠিক আছে? পার্থক্য এটাই যে নিচে আরো কনজারভেটিভ হচ্ছে, যে ভাই 1 টাকা লাগিয়ে আমার 3 টাকাও দরকার নেই, 1 টাকা লাগিয়ে আমি 2 টাকা পেলেই খুশি। তো সেই জন্য এই 3R এর জায়গায় এইটাকে আমি ধরছি হচ্ছে 2R করে। তাহলে এবার কি হচ্ছে, তাহলে 80 × 2R - 22R হচ্ছে 160R - 20R মানে 140R। এখনো কোম্পানিকে কামিয়ে দিচ্ছি। 70 × 2R - 13R মানে 140R - 30R মানে 110R। এখনো কোম্পানিকে কামিয়ে দিচ্ছি। 60 × 2R - 14R মানে 120R 40R 80R। এখনো কোম্পানিকে কামিয়ে দিচ্ছি, যেখানে আমি ভাবছি যে আমার 40% ক্ষেত্রে স্টপ লস লেগে যাবে, 1 টাকা লাগিয়ে আমি 2 টাকা পেলেই খুশি। কেন ভাই? 1 টাকা লাগিয়ে আমি যখন পড়ে সাবজেক্টটা পড়ে জেনে বুঝে করবো, 1 টাকা লাগিয়ে কেন 2 টাকা চাইবো কেন? মিনিমাম 3 টাকা 4 টাকা 5 টাকা কথা ভাববো। বা আমার লস পার্সেন্টেজ অনেক কম হবে, আমার উইন পার্সেন্টেজ 70 80 90 95% হবে, তাই না? সো এত নেগেটিভ ভাবেও, মানে নেগেটিভ কনটেক্সটেও আমরা দেখছি যে আমরা কিন্তু পোর্টফোলিও লেভেলে টাকা কামাতে পাচ্ছি। আর এই এই জিনিসটাই দেখুন, নেগেটিভ ভাবার কোনো মানে শেষ নেই। আপনি ভাবতেই পারেন বাড়ি থেকে গাড়ি বেরোলো, মানে কোনো রাস্তায় গাড়ি যাচ্ছে, আপনি বাড়ি থেকে বেরোলেন আর গাড়ি ধাক্কা মারল। তো নেগেটিভ মানুষ যদি কেউ ভাবতে চায়, সে নেগেটিভের এক্সট্রিম ভাবতে পারে। কিন্তু আমি চাই যে এই যে পুরো ডিসকাশন আমি করলাম, একটা যদি জিনিস আপনি এখান থেকে নিয়ে গেলেন সারা জীবনের জন্য, সেটা হচ্ছে গিয়ে যে আমরা স্টক মার্কেটে সারা জীবন পোর্টফোলিও লেভেলে কামাবো। এইটা যদি মোটামুটি আপনাদের ক্লিয়ার হলো, তো প্লিজ একটা পি টাইপ করুন চ্যাট বক্সে, যে আমরা স্টক মার্কেটে সবসময় পোর্টফোলিও লেভেলে কামাবো। এইটা যদি আপনাদের ক্লিয়ার হলো, তো প্লিজ একটা পি, পি মিনস পোর্টফোলিও, এইটাকে সারা জীবন মাথায় রাখবেন। এটা যদি ক্লিয়ার হলো, তো প্লিজ একটা পি টাইপ করুন চ্যাট বক্সে। ক্লিয়ার? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ যারা রেসপন্ড করছেন। আর আর যেটা টু রুলস অফ ইনভেস্টিং, মানে ওয়ারেন বাফেট যেটা সবসময় বলেন, যে আহ, এতে মানে যেটা ক্যাপিটাল যেন আপনার কোনো মতে নষ্ট না হয়, এটা খুব খুব ইম্পর্টেন্ট। আপনার ক্যাপিটাল যেন কোনো মতে নষ্ট না হয়, যেটা আমরা রিস্ক ভার্সেস রিটার্ন করি না, যে আহ, মানে আমাদের এই কি থাকে, রুল 1 হচ্ছে ডোন্ট লুজ মানি। কোনোভাবে যেন আপনার ক্যাপিটালটা নষ্ট না হয়, কারণ এটা আপনার অনেক পরিশ্রমের টাকা। আর সেটাকেই আরো এমফাসিস করে উনি বলেন C রুল 1, মানে আপনার পরিশ্রমের টাকা যেন নষ্ট না হয়। আর সেটাকেই আমি বলি রিস্ক ভার্সেস রিটার্ন, রাইট? সো ক্যাপিটাল যেন কোনোভাবে নষ্ট না হয়, সেই জন্য আমাদের রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালো করে বুঝতে হবে। আর যারা এই বোঝে তারা কি লেভেলে কামাচ্ছে, আমি একটু দেখাই আপনাদের। এই আপনি যদি এই প্ল্যাটফর্মটা যান, যেটার নাম হচ্ছে trendline.com। এবার এই প্ল্যাটফর্মে যদি আপনি এই সুপারস্টার সেকশনে যান, আর এই নিচে যান, ঠিক আছে? এই নিচে গেলে দেখুন কি লেখা, পোর্টফোলিও। সবাই পোর্টফোলিও লেভেলে হিসেব করে, সেই জন্য আপনার কথা শুনবেন পোর্টফোলিও ম্যানেজার, রাইট? সো এবার কত কামাচ্ছে মুকেশ আম্বানি ফ্যামিলি? কত? 3,92,000 কোটি, প্রায় 4 লাখ কোটির কাছাকাছি খালি স্টক মার্কেট থেকে। প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েট উইপ্রো রাজিম প্রেমজি 1,85,000 কোটি। রাধাকিষণ দামানি ডিমার্টের 1,81,000 কোটি। রাকেশ ঝুনঝুনওয়ালা রিসেন্টলি মারা গেলেন, 57,000 কোটি। রেখা ঝুনঝুনওয়ালা 37,000 কোটি, তার ওয়াইফ। রাকেশ ঝুনঝুনওয়ালা তো মারাই গেছেন। আর আপনার কি মনে হয় এরা বসে বসে ট্রেড নিচ্ছে? এনারা ট্রেড নেন না, এনাদের হয়ে কারা ট্রেড নেয়? আমাদের মতো প্রফেশনালরা। আর আমরা কি বুঝি?
আমরা বুঝি যে স্টক মার্কেটে আপনাকে পাঁচটা জিনিস জানতে হয়। সেটা কি কি? হোয়াট টু বাই, কোন শেয়ার কিনবো, ওয়েন টু বাই, কখন কিনবো, হাউ মাচ টু বাই, কতটা কিনবো, হাউ মাচ রিস্ক টু টেক, কতটা রিস্ক নেবো, আর ওয়েন টু গেট আউট, কখন বেরোবো। এই পাঁচটা জিনিস নিয়ে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি কি? স্ট্র্যাটেজি। রাইট? আর এই স্ট্র্যাটেজি জিনিসটা কিরকম বলুন তো? যে ধরুন আপনার এই আমাদের এখানে কলকাতার আরসালানের বিরিয়ানি খুব ফেমাস। এবার একটা মানুষ অনেক চেষ্টা চরিত্র করে এমন একটা বিরিয়ানির টেস্ট নিয়ে এসছে, তার জন্য অনেক দূর দূর থেকে লোকেরা খেতে আসে। রাইট? তো সেরকমই একটা স্ট্র্যাটেজি অনেক দিন ধরে এমন একটা কম্বিনেশন নিয়ে এসছে একটা মানুষ, যেটা স্টক মার্কেটে মানে ইনভেস্ট করলে মানুষ অনেক কামাতে পারে। আমি যেহেতু দালাল স্ট্রিটে কাজ করতাম, 18 বছর বম্বেতে ছিলাম, তো আমি দেখতাম লোকেরা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে স্ট্র্যাটেজি কিনতো। আর এখানেই কোথাও হয়তো আমাদের ইস্টার্ন ইন্ডিয়া, যেহেতু আমি ইস্টার্ন ইন্ডিয়া, আমি কলকাতায় বড় হয়েছি, এখন কলকাতায় থাকি, 18 বছর বম্বেতে ছিলাম, তো এই মহারাষ্ট্র গুজরাটের লোকেদের খুব ক্লোজলি দেখেছি। আর যদি আমি এদের মধ্যে পার্থক্য যেটা বুঝেছি, সেটা হচ্ছে আমার মনে হলো এই দুটো শব্দে, এক্সপেন্স ভার্সেস ইনভেস্টমেন্ট। আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের পড়াশুনো, ক্রিয়েটিভিটি, এ আমরা অনেক স্ট্রং অনেক জিনিসে। খালি হয়তো একটু আমাদের জায়গা আছে এই জায়গাটায় কাজ করার, যে আমাদের অনেক সময় আমাদের মনে হয় যে মানে পকেট থেকে পয়সা বেরোনো মানেই খরচা হয়ে গেল। কিন্তু ওদের কিন্তু সেরকম মানসিকতা না, ওরা ইনভেস্ট করে একটা লেভেল পৌঁছে ইনভেস্ট করে। এই করতে করতে, আমি সবার ক্ষেত্রে বলছি না, আর এটা আমার একদমই ব্যক্তিগত মতামত, ওরা না মানে মানে এক্সপেন্স হিসেবে মাইন্ডসেটটা না। তো আমরা যেই একটু ইনভেস্টমেন্ট ওয়ালা মাইন্ডসেট নিয়ে আসবো, আমরা মারমার কাট কাট করতে পারি। রাইট? আর একবার এগুলো শিখে গেলে অবভিয়াসলি পেছনে অনেক কারুকার্য আছে, কিন্তু দেখুন এই কালো সেকশনটা, আমি ধরুন এই জায়গায় ঢুকলাম, এই জায়গায় বেরোলাম, কমে কিনলাম বেশিতে বেচলাম, টাকা কামালাম। এখানে ঢুকলাম, এখানে বেরোলাম, কমে ঢুকলাম বেশিতে বেরোলাম, কামালাম। কমে ঢুকলাম, বেশিতে বেরোলাম, কামালাম। কেন? দেখুন এই সাবজেক্টটা, যেটা স্টক মার্কেট অনেকে এটাকে জুয়া ভাবে, কিন্তু এর পেছনে পুরো একটা সাবজেক্ট আছে যেটার নাম হচ্ছে ফাইন্যান্স। প্রবলেমটা হচ্ছে যে লোকেরা এই সায়েন্সটাই বুঝছে না। রাইট? আর এটাকে একটা জুয়ার ঠেক হিসেবে ভাবছে, উইচ ইজ ভেরি ভেরি রং। আর সেই একটা মানসিকতায় আটকে গিয়ে তারা লাইফে এটার বেস্ট ইউটিলাইজেশন করতে পারছে না। এবার ধরুন বাজেট আপনার, যে ধরুন আপনি যে ইনকাম করেন তার ধরুন 50% খাওয়া দাওয়া ঘোরা বেড়ানোতে খরচা হয়ে গেল, 40% ধরুন লাইফস্টাইল মানে সিনেমা দেখা, ঘোরা, সরি, 50% এটা হচ্ছে মানে খাওয়া দাওয়া, আপনার বাচ্চাদের স্কুল কলেজ, এই 40% ঘোরা বেড়ানো সিনেমা দেখা, আর 10% ধরুন সেভিংস ইনভেস্টমেন্ট করছেন। এবার ধরুন এটাকে আপনি বাড়িয়ে করতে চাইলেন 20%, তাহলে কোথাও কমাতে হবে, এটা কমিয়ে হলো 30%। এবার ধরুন আপনি একটা শেয়ার কিনেছেন উইপ্রো, ঠিক আছে? এবার এবার উইপ্রো একটা শেয়ার একটা প্রাইসে কিনেছেন, সেটা যখন বেশি দামে হবে তবে কি আপনি বেচে আপনি টাকা কামাবেন। এবার তার জন্য তো সেটাকে বাড়াবার জন্য তো আপনি মেহনত করছেন না, আপনি খালি ইনভেস্ট করে কামাচ্ছেন। কিন্তু মেহনত কারা করছে? যারা উইপ্রোতে চাকরি করছে। তো তারা যে মেহনত করে টাকা লাগিয়ে যে টাকাটা কামাচ্ছে, এটাকে কি বলা হয়? প্যাসিভ ইনকাম। আর যেখানে আপনি মেহনত করে নিজে বিজনেস বা চাকরি করে যে টাকাটা কামাচ্ছেন, সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। রাইট? তো যখন এই অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামকে আমরা জুড়তে পারবো, সেটাকে তারপর আমরা লাইফস্টাইলে খরচা করতে পারি বা ইনভেস্টমেন্টসে খরচা করতে পারি। রাইট?